সো এই লেকচারের যে টপিকটা বা এই পার্টটা এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। সো আমরা এই ক্লাসে আলোচনা করব হচ্ছে এই টপিকগুলো নিয়ে। দেখো, সান্দ্র বল, কৈশিকতা এবং হচ্ছে পৃষ্ঠটান, আর এইখানে আমাদের থাকবে হচ্ছে বুদবুদ সৃষ্টি। সো এটাকে যদি একসাথে বল সেটাকে বলা হয় প্রবাহী পদার্থ, যেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে মানে এই 25 পর্যন্ত এটা ছিল না মনে হয়, রাইট? তোমাদের এইচএসসি, তাহলে এইচএসসি হচ্ছে তোমার 25 পর্যন্ত ছিল না, বাট 26 সিলেবাস এটা থাকবে এটা। এবং এটা এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের এই যে কৈশিকতা এবং হচ্ছে আমাদের পৃষ্ঠটান, এই দুই থেকে কোশ্চেন আসে। সো আসো আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা শুরু করি। সো দেখো, তুমি যদি সান্দ্র বলটা মানে বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই পৃষ্ঠটান বুঝতেই হবে। সো এই জন্য পৃষ্ঠটানটা আমাদের বেশি ইম্পর্টেন্ট এইখান থেকে। সো এটা যদি পারো তাহলে এইখান থেকে হচ্ছে তুমি যদি বইয়ে মানে মেন বই যদি খুলো তাহলে দেখবা কৈশিকতার ব্যাপারটা অনেক মানে কমপ্লেক্স করে লেখা আর কি, সব বই এরকম তৈরি করে লেখা হয়েছে। বাট পৃষ্ঠটানের ব্যাপারটা বুঝতে পারলে আমাদের কৈশিকতা বোঝা এইখান থেকে আসলে যেমন একটা ডিফিকাল্ট হবে না, ওটা ইজিলি বুঝতে পারবা। আর এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি সান্দ্র বলটা মানে ওটাও বুঝতে পারবা। সো এই এই চারটা টপিকের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পৃষ্ঠটান, এবং এই পৃষ্ঠটানটা বুঝলে তুমি এখানে যে বুদবুদ সৃষ্টি এটাও তুমি ইজিলি আসলে ধরতে পারবা। সো এটা নিয়ে তোমার প্যারা হবে না। আচ্ছা, সো আসো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। সো দেখো, প্রথমে হচ্ছে আমাদের পৃষ্ঠটান। সো পৃষ্ঠটান জিনিসটা আসলে কি, বইয়ে দেখবা যে এর একটা মানে জটিল ডেফিনেশন দেওয়া থাকে। তো তুমি যদি এত কিছু মাথায় না যদি ঢুকে কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে সহজে মনে রাখতে পারবে। এইভাবে দেখো, আমরা যেরকম পড়ি এইখানে সেটা মনে রাখতে পারলে হবে তোমার জন্য, এত কঠিন করে পড়তে হবে না। দেখো, আমরা এইখানে একটা পাত্র নিলাম, এইখানে একটা পাত্র নিলাম এইখানে। তো এই পাত্রের ভিতরে ধরো এইখানে কিছু পরিমাণ পানি আছে। তো এই পানির উপরে আমাদের এখানে একটা লম্বা সুই বা একটা ধরো আমাদের যে পেন যেটা আছে হাতে, আমার যে পেনটা আছে এটাকে আমি রেখে দিই পানির পাত্রের ভিতরে। দেখো, এটাকে রেখে দিলাম এইখানে, এখানে রেখে দিলাম এইখানে। তো রেখে দিলে আমরা জানি যে এর দুই পাশ বরাবর কি হবে আমাদের এইখানে, দেখো আমাদের যে দুই পাশ বরাবর বল প্রয়োগ করা শুরু করবে, রাইট? আচ্ছা, সো এখন দেখো, এখন এই বলটা হবে কিন্তু দুই পাশেই হবে। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। দেখো, আমরা হচ্ছে এইখানে একটা এই যে একটা এরকম বস্তুকে রেখে দিলাম, এরকম একটা বস্তুকে রেখে দিলাম। এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা দৈর্ঘ্য আমাদের এল দৈর্ঘ্যের একটা বস্তু। তো রেখে দিলে এখন কি হবে বলছিলাম যে এটার এই যে দৈর্ঘ্য বরাবর বল মানে প্রয়োগ শুরু হবে। আচ্ছা, এখন এটা শুধু দুই পাশেই কেন হবে? দুই পাশে হওয়ার কারণটা হচ্ছে, দেখো, যদি তোমার দুই পাশে বল প্রয়োগ না হয় তাহলে এইটা আসলে টান টান করে রাখা যাবে না। টান টান করে রাখা যাবে? যাবে না। এটা আসলে টান টান বা এখানে আমাদের টেনশন ফোর্সটা কাজ করে না। সো এই জন্য দেখো, এটাকে উপরে বাসায় রাখতে গেলে আমার এইখানে দুই পাশ থেকে বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এখন দেখো, এই যে এইটার দুই পাশে বল প্রয়োগ করতেছে, তো সেইটা আমরা বলবো এইখানে কি বল, এফ বল প্রয়োগ করতেছে। তো আমরা বললাম এইখানে এটা হচ্ছে আমাদের এফ বল। আচ্ছা, ধরো এইটা হচ্ছে আমাদের কোথায় ছিল, এটা লিকুইডের উপর ছিল, পানির উপর ছিল এই জিনিসটা। হ্যাঁ, ছিল আমাদের কোথায়, পানির উপর ছিল। দেখো, এটা হচ্ছে আমাদের কোথায় ছিল, পানির উপরে ছিল। এইখানে যে পানির উপর ছিল জিনিসটা। তো পানির উপরে থাকলে আমরা কি বললাম যে এর উপর এখন এটাকে যখন তুমি রেখে দিবা তখন এর দুই পাশ বরাবর কি হবে, বল প্রয়োগ করা শুরু করবে, ঠিক আছে? বল প্রয়োগ করা শুরু করবে। তো সেই বলটাকে আমরা এখানে বলছিলাম এটা হচ্ছে আমাদের এফ বল প্রয়োগ করবে। এখন এফ বলটা কোথায় প্রয়োগ করবে সেটা হচ্ছে আমাদের এই যে দ্বন্দ্বটা বা এই সুই বা কলম যেটি বিবেচনা করে তার একক দৈর্ঘ্যের উপর, যেটা আমাদের এখানে এল, দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এখানে টেনশন ফোর্সটা কত বা পৃষ্ঠ টানটা কত? তো পৃষ্ঠ টানটা হচ্ছে এখানে মনে রাখবা যে টি ইজ ইকুয়াল টু এফ বাই হচ্ছে কত, এল। টি ইজ ইকুয়াল টু কত, এফ ডিভাইডেড বাই এল। এখন দেখো, তোমার কাছে হয়তো মনে হতে পারে যে এলটা আসলে কি, এই এল এর পরিচয়টা আমার এখানে জানা ইম্পর্টেন্ট। এল এর পরিচয় জানতে পারলে আমরা এখান থেকে বাকিগুলো পরিচয় ইজিলি বের করতে পারো বা ম্যাথ করতে পারতে আমরা প্যারা খাবো না। তো দেখো, এলটাকে আমি একটু সহজ করে যদি বলি এখানে মনে রাখবা সেটা হলে মানে তরল যতটুকু দৈর্ঘ্য টাচ করে। এখন ধরো যে আমাদের এইখানে এইটা পেন আছে, ঠিক আছে? এটা পেন আছে আর এইখানে স্কেল ছিল, সব পাইতেছি না সামহাউ, যাই হোক। তাহলে দেখো, এই পেনটাকে আমি যদি একটা লিকুইডের উপরে বা ধরো আমি যদি পাই গেছি আমাদের স্কেলটাকে, তো এই স্কেলটাকে আমি হচ্ছে এখন ধরো একটা বালতির উপরে রেখে দিই। হ্যাঁ, সো ধরো এইটুকু আমরা তরলকে টাচ করে না, তরলে টাচ করা মানে এটা তরলে ভিজানো, এরকম করে ডুবাই রাখছি আমি। বাট এইটাকে আমি এরকম করে রাখছি একটু করে, উপরের পার্টটা না ভিজে, ঠিক আছে? তাহলে আমাদের পৃষ্ঠ টানটা কাজ করবে কোথায়? টান সেটা কিন্তু কাজ করে আমার যতটুকু তরলের উপরে ভিজানো ছিল, রাইট, বা নিমজ্জিত করা আছে। এখন এখানে আমরা সহজ করে কি বলবো যে এটা হচ্ছে আমাদের সেইটা যতটুকু তরলকে টাচ করে, ঠিক আছে? কি লিখবো এখানে, যতটুকু যতটুকু
তরলকে টাচ করে, তরলকে টাচ করে, টাচ করে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠ টানের ইকুয়েশনটা, টি ইজ ইকুয়াল টু কত, এফ ডিভাইডেড বাই এল। এল এর পরিচয়ের আগেই যতটুকু তরলকে টাচ করে, এটি হচ্ছে আমাদের এল এর পরিচয়। আচ্ছা, তো এখন দেখো যে এইখানে আসলে সিনারিও কি হইতে পারে। তুমি কি সবসময় এইখানে সুইকে রেখে দিবা? না, এমন হইতে পারে না। ধরো এরকমের একটা শেপ যেটা আছে, এটা কি শেপ বলবো, কিছু মানে আচ্ছা সো আয়তাকার একটা বস্তু আছে এইখানে আমাদের, তো এইটাকে আমি তরলের ভিতরে ডুবাইতে পারি। আবার ধরো যে আমাদের এইখানে এই যে এটা পেপার আছে, যেটা পেপার, রাইট, আমরা সেল পেপারটাকেও একটা তরলের ভিতরে ডুবাইতে পারি। সো এইখানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, সো কার উপরে কতটুকু পৃষ্ঠটান কাজ করবে সেটা আমাদেরকে দেখতে হবে। বাট তার আগে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমাদের এইটা মনে থাকে যে টি, সেটা কিন্তু আমাদের দুই পাশ বরাবরই কাজ করতেছে এফটা, এবং সেইটা কত, সেটা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। তাহলে এইখানে পৃষ্ঠটানটা কত, সেটা হচ্ছে কত, এফ ডিভাইডেড বাই এল। এফটা হচ্ছে কি, এই যে তরলের উপর কতটা বল প্রয়োগ করে উপর বাসায় রাখতেছে, আর এলটা ছিল কি, এল হচ্ছে আমাদের যতটুকু তরলকে টাচ করে। আচ্ছা, এইবার দেখো আমরা এখানে যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো যে আমাদের এইখানে যদি দেখো যে যদি এরকম একটা ব্যবস্থা হয়, ধর আমরা এখানে কিছু মানে র্যান্ডম কিছু কনফিগারেশন নিয়ে দেখবো যে কোনটা ক্ষেত্রে কেমন হইতে পারে। তো ধরো এইটা হচ্ছে আমাদের একটা পাত্র, এটা পাত্র আমাদের। তো এই পাত্রের ভিতরে ধরো এখানে আমাদের কিছু লিকুইড আছে আর কি, হ্যাঁ, ধরো এই পর্যন্ত লিকুইডের পরিমাণটা, এই পর্যন্ত লিকুইডের পরিমাণ, এই পর্যন্ত, এই পর্যন্ত লিকুইড আছে আমাদের। তো এর উপরে যদি আমি একটা এরকমের পেপারকে ডুবাই দেই, ধরো এটা পেপার, আমাদের পেপারটাকে ডুবাই দেই এর ভিতরে, তাহলে আসলে কি হবে দেখো। তো ধরো এইটা হচ্ছে আমাদের পেপারটা, এটা আমাদের পেপার, এটাকে ডুবাই দিলাম এখানে। তো ডুবাই দিলে দেখো যে এই তরলটা আমাদের, এই যে এই কালারটা হচ্ছে তরলের, এই কালারটা তরলের। তো এই তরলটা আসলে ধরো আমাদের পেপারটা, সেটা ধরো এইটুকু হচ্ছে আমাদের কত, তুমি এটা ধরে নাও যে এটা হচ্ছে আমাদের এ দৈর্ঘ্য, এর পাশে হচ্ছে এ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে এ দৈর্ঘ্য। আর এটার যে প্রস্থটা মানে সরি থিকনেসটা, দেখো পেপারের থিকনেসটা আসলে আমরা এখানে নেগলেক্ট করতে পারি, এটা আসলে কাউন্ট না করলেও হয়, এটা থিকনেসটা খুবই পাতলা, তো ওটা কাউন্ট করার দরকার নেই আমাদের। তো দেখো আসলে এইটা দৈর্ঘ্যটা আমরা ধরলাম এখানে এ, আর থিকনেসটা আমাদের দরকার নেই আপাতত। তাহলে দেখো তো যে এইটা আসলে তরল কতটুকু টাচ করছে। এখন এইখানে আবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমি এটা কতটুকু ডুবাবো তার উপর ডিপেন্ড করে কিনা, না, যেহেতু আমাদের আসলে এটা কনসার্ন না, আমাদের এইখানে জানা বিষয়টা হচ্ছে যে এইখানে পৃষ্ঠ টানটা কত আসলে। আমরা বলছিলাম টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এল। এল এর পরিচয় কি বলছিলাম, এল হচ্ছে তরলকে যতটুকু টাচ করবে সেইটা। এখন আমি এখানে যতটুকু ডুবাবো সেইটা আমার তরলকে টাচ করবে। আচ্ছা, যদি সেইটা আমার তরলকে টাচ করে, তাহলে পেপারের ক্ষেত্রে দেখো আমি যখন পেপারটাকে রঙের ভিতরে যখন ডুবাই দেবো, তখন কি শুধু পেপারের ফ্রন্ট পেজটাই কি ডুববে, রঙে ভিজবে না। ধরো আমি যখন এই পেপারটা আমাদের কাছে আসে, এটাকে আমি যখন এই ধর পেপারটাকে আমি এখানে ডুবাই দিলাম, তো আমার এই পাশে রং হবে, আবার কি বিপরীত পাশে রং হবে, দুই পাশে রং হবে। তো বিপরীত পাশে রং হইলে দেখো এখানে দৈর্ঘ্যটা কত হয়, এইটা এল, আবার এর পিছন থেকে আমাদের কি আছে, আরেকটা এ আছে, তাই না। তাহলে এখানে দেখো সেই এল হবে কত, এখানে আমাদের এ প্লাস এ, দ্যাট ইজ 2a, রাইট। তাহলে আমরা বলবো কি, যদি আমাদের এ দৈর্ঘ্যের একটা পেপার কে আমরা যদি তরলে ডুবাই দেই, সেই ক্ষেত্রে আমাদের এল কত, 2a, ঠিক আছে। এখন এইখানে পৃষ্ঠটান কত, যে এফ বাই এল, সো এল বসাই দিলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারবা। আচ্ছা, এই গেল একটা জিনিস। এবার ধরো যদি এমন হয় যে ধরো তুমি একটা সিলিন্ডারকে রেখে দিছো, ধরো তুমি একটা সিলিন্ডারকে রেখে দিছো এইখানে, দেখো ধরো এইটা হচ্ছে আমাদের পাত্রটা, সো এটার ভিতরে লিকুইড আছে আমাদের এইখানে। এখন আমরা এখানে কি করব, একটা এখানে একটা আমরা সিলিন্ডারকে রেখে দিব। ধরো এটা মানে সিলিন্ডার একটা, এটা সিলিন্ডার আমাদের এইটা। তো এটা হচ্ছে উপর থেকে ধরো এরকম মানে ফাঁকা নাই ভিতর, মানে সরি এই যে এটা আসলে এখান থেকে এটা ফাঁকা না যে এইখান থেকে আমাদের ইয়া ডুববে, এরকম কোনো ব্যবস্থা নাই। তো এইখানে যদি আমি তরলের ভিতরে একটা ডুবাই দেই, তাহলে এটা আসলে কতটুকু তরলকে টাচ করবে দেখো। তাহলে এই যে দেখো এই বরাবর আমাদের এসে এই যে এই বরাবর টাচ করবে, রাইট, যে এই বরাবর টাচ করবে, তাই না। তো এই বরাবর টাচ করলে এইখানে আসলে দেখো যেহেতু ভিতরে পানি ঢুকতেছে না, তাহলে তরল টাচ করবে এর উপর, উপর বরাবর। ফর এক্সাম্পল এইটাকে আমি যদি এখন ধরো এইটি আমাদের সেই একটা মানে ইয়া গোলক, সো সিলিন্ডার আর কি, সো আমি এটাকে ডুবাই দিলাম পানির ভিতরে। এখন ডুবাই দিলে দেখো যে পানি কি আসলে এর ভিতরে ঢুকতে পারবে, না পারবে না তো, কারণ দুই পাশ কি বন্ধ। তো দুই পাশ যদি বন্ধ থাকে আমাদের, তাহলে পানি টাচ করতেছে এর পরিধি বরাবরে, রাইট। আচ্ছা, তো পরিধিটা আসলে কি রকমের দেখো, পরিধিটা হচ্ছে আমাদের এই রকমের, দেখো এই যে
যে এরকমের না, তরলটা আমার এখন এই বরাবর টাচ করবে, এই বরাবরে। তাহলে এখানে আসলে এল কত হবে? এখানে দেখো যে আমরা এটা আসলে কি বৃত্তের মতো শেপ, তাহলে আমরা এখানে কি বলবো? 2 পাই আর, ঠিক আছে? সেটা কত আমার এখানে 2 পাই আর, এটা হচ্ছে আমাদের তরলকে এতটুকু টাচ করবে। কিন্তু যদি এমন হয়তো ধরো যে আমাদের এইখানে আমরা এইখানে যেটা নিলাম সিলিন্ডারটা, তো এটা যদি ভিতরে ফাঁপা থাকতো, যদি ভিতরে ফাঁপা থাকতো তাহলে কি ঘটনা ঘটে দেখো। তো ভিতরে ধরো ফাঁপা, এরকম সিলিন্ডার এইখানে নাও, সিলিন্ডার নিলাম এইখানে আমরা। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে রাখতে হবে। আচ্ছা, এইটা তো কি বললাম, এটা ভিতরে কিন্তু ফাঁপা থাকবে। তো ভিতরে ফাঁপা থাকলে বাহির থেকে আমরা আরেকটাকে আঁকতে পারি, যেন আমরা বুঝতে পারি ফাঁপাটা, যে এরকমের এটা। যদি আঁকাটা ভালো হয় নাই, আচ্ছা আমি আবার সুন্দর করে আঁকি যেন বুঝতে পারি আমরা ইজিলি। তো এটা হচ্ছে আমাদের ভিতরের পার্টটা, এটা হচ্ছে আমাদের বাহিরের পার্ট, বাহিরের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাহিরের পার্টটা। আচ্ছা, ভিতরটাকে নাও, এটা ভিতরটা, এটা হচ্ছে বাহিরের পার্টটা, এইটা। এখন দেখো, যেহেতু এটা আমাদের ফাঁপা ভিতর দিয়া, তাহলে তুমি যখন এটাকে পানিতে ডুবাই দেবা তখন কি হবে দেখো, যে এর এই যে পাতলা যে বাইরের লেয়ারটা আছে না আমাদের, এই যে এটাও ভিজবে। আবার কি, এই যে ধরো এই যে আমি তরলে এটাকে ভিজাইলাম, এইখানে তরলের ভিতরে এটাকে ডুবাই দিলাম, ঠিক আছে? তরল আমাদের এটা। তো এইখানে ডুবাইলে দেখো কি হবে, এই পানি আসলে এই যে বাহিরের পরিধিটা টাচ করবে, আবার ভিতরেও টাচ করবে ঢুকে, তাই না? যদি এটা ভিতরে ফাঁপাই আছে আমাদের, এই যে ভিতরে তো ফাঁপা, দেখো ভিতরে কি ফাঁপা না, যে এরকম। তাহলে ভিতরে ফাঁপা হইলে পানি কিন্তু ভিতরেও ঢুকবে। তাহলে দেখো যে এই যে এই বরাবরে, হ্যাঁ, যে পরিধি বরাবর তো আমার এখানে লিকুইড অলরেডি আছেই, তাই না? যে এইখানে তো আমার লিকুইড আছেই, আবার এই বাহির বরাবর আছে, আবার কি ভিতরেরটা তো এখানে এটাকে চুবানো আছে। আচ্ছা, ধরো যে আমাদের এই যে মার্কারটা আছে, আমি যদি দুই মুখ খুলে নেই, খুলে নিয়ে আমি যদি, বা ফর এক্সাম্পল ধরো আমাদের এটা এখানটা সিলিন্ডার হয়ে গেল, এটা সেটা সিলিন্ডার হয়ে গেল। ধরো এর ভিতরে এখানে আরেকটা লেয়ার আছে, সো এরকম মানে এরকম ধরো এই যে এরকম দুইটা লেয়ার আর কি, ঠিক আছে? দুইটা লেয়ার, যে এরকম দুইটা লেয়ার। সো এটাকে আমি যখন ডুবাই দেবো তখন দেখো তরল এই যে এর বাহিরে, এই যে বাহিরের পরিধি বরাবর এই যে এইখানেও টাচ করবে, আবার ভিতরেরটাকেও টাচ করবে, তাই না? তো লেয়ার কয়টা এখানে? দুইটা আমাদের। সো একটা জন্য আমরা এখানে দেখলাম 2 পাই আর, একটা জন্য কত পাইলে এখানে 2 পাই আর। তো এখন এইখানে ধরো যদি আমাদের এমন হয় যে ব্যাসার্ধ যদি খুব কাছাকাছি হয়, মানে নর্মালি আসলে এখানে আমাদের আসা উচিত ছিল এরকমের, যে এল ইজ ইকুয়াল টু 2 পাই আর প্লাস 2 পাই আর ইজ ইকুয়াল টু কত? 4 পাই আর। এটা আসলে আসা উচিত ছিল আমাদের। কিন্তু যদি এমন হয় যে R1 একটা, আচ্ছা ধরো এটা আমাদের R1, এটা আমাদের R2, ঠিক আছে? এখন যদি আমার এইখানে R1 এবং R2 খুব কাছাকাছি হয়, মানে হচ্ছে যে এই ব্যাসার্ধটা দুইটার, মানে দুইটার এই যে ধরো এরকম খুব কাছাকাছি আর কি, দুইটাই, ঠিক আছে? খুব কাছাকাছি। সো আমরা এইখানে ওই যে এটা ধরো আমাদের এটা হচ্ছে R1, এটা ধরো R2, তাহলে যেহেতু R1 এবং R2 খুব কাছাকাছি, তাহলে আমরা এখানে নেগলেক্ট করতে পারি R1 R2 পার্থক্যটাকে। সো পার্থক্যটা এখানে ইগনোর করলে তখন আমার এখানে থাকবে কত? তখন এখানে দেখো এইটা এটা দুইটা সেম আমাদের, দুইটা আমাদের এখানে সেম, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে যদি এইটা হয় আমাদের, উপরটা যদি হইতো আমাদের, তো উপরটা হলে এখানে লিখলাম 2 পাই, এখানে R1 প্লাস R2। এটা কখন? যখন আমার ব্যাসার্ধ দুইটা খুব বেশি। আর যদি ব্যাসার্ধ দুইটা খুব কম হয়, মানে দুইটা কাছাকাছি হয়, তাহলে পার্থক্য নাই, দুইটি R1 বা দুইটি R2। তখন আমরা এখানে লিখবো যে L ইজ ইকুয়াল টু 4 পাই আর, 4 পাই আর, ঠিক আছে? এইটা গেল। আচ্ছা, এখন ধরো তুমি এখানে রিং রাখতা, একটা রিং কে যদি এখানে রেখে দিতা, ধরো এরকম একটা পাত্র আমাদের, একটা পাত্র আমাদের। তো এই পাত্রের ভিতরে ধরো আমাদের এখানে রিং কে রেখে দিলাম, রিং আমরা এখান থেকে নিতে পারি, যে এরকম একটা রিং, এরকম একটা রিং। এই বাবা, এই যে দেখো এইটা আর কি, এটা এখানে রেখে দিলাম। এখন তো এটা রেখে দিলে দেখো, এটাকে রেখে দিলাম আমরা এখানে। তো এটা রেখে দিলে ধরো আমরা কি বলছিলাম, যে এটা ধরো ভিতরে ফাঁপাই থাকবে আমাদের। তো ভিতরে এরকম ফাঁপা থাকলে, এরকম করে যদি থাকে, তো এটাকে যখন ডুবাই রাখবো আমরা, এটাকে ডুবাই রাখলে ধরো এইখানে আমরা বিবেচনা করলাম যে প্রথমটার মানে মধ্যেটা ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1, মধ্যেটা ব্যাসার্ধ কত? R1,
ঠিক আছে, ব্যাসার্ধ কত এখানে R1, আর ভিতরটা ব্যাসার্ধ কত এখানে R2। ব্যাসার্ধ কত R2। সো এখানে কি হওয়া উচিত, পরিধি বরাবর থাকবে, সো 2πr এখানে আসা উচিত আমাদের, প্লাস হচ্ছে কত 2πr। এখন যদি আমার এখানে R1 আর R2 এখানে খুব কাছাকাছি হয় পার্থক্যটা, তখন এখানে কত বলবো আমরা 4πr। ঠিক আছে, এখানে আমাদের এখানে 4টা কনফিগারেশন। সো আমাদের আরো কিছু কনফিগারেশন জানা দরকার। ফর এক্সাম্পল ধরো যে তুমি একটা এখানে ইয়া বস্তুকে রেখে দিলা, ধরো যে সেটা হলো আমরা এখানটা পেজ বাড়াই নেই, এখানটা পেজ বাড়াই নিলাম। আচ্ছা, তো বাড়াই নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখো এটা আমরা মুছে ফেলি। আচ্ছা, তো এবার কি বলছিলাম, ধরো আমরা এখানে এখন একটা ইট বা একটা ঘন বস্তু এখানে ডুবাই রাখবো এখন। ঠিক আছে, একটা ঘন বস্তুকে ডুবাই রাখলে এখানে, তখন দেখো কি হইতে পারে এখানে। তো ধরো যে এটা মুছে না এখনো, খেয়াল করিনি, সরি এবারটা যা। তো ধরো এটা গেল আমাদের একটা পাত্র, যেটা পাত্র আমাদের। এখন এই পাত্রের ভিতরে আমরা একটা ঘন বস্তু এখানে ডুবাই রাখবো, একটা ঘন বস্তুকে আমরা এখানে এখন ডুবাই রাখবো। একটা ঘন বস্তুকে এখানে ডুবাইলে দেখো, একটা ঘন বস্তুকে আমরা এখানে ডুবাইলে এরকম একটা জিনিস। ঠিক আছে, এরকম জিনিস আমরা এখানে ডুবাই রাখবো এখন। তো এইটার এখানে ডুবাই দিলে দেখো কি হয়। আমরা জানি আমাদের তরলটা আসলে এই বরাবর থাকার কথা, রাইট? তরলটা ধরো আমরা তরলটা এই ব্যাপারটাকে ডুবাই দিলাম, এই ব্যাপারটাকে এখানে ডুবাই দিলাম, এরকম করে ডুবাইলাম এখানে। তো এই রেড যে লাইনটা আমাদের পিঙ্ক কালারটা হচ্ছে কি আমাদের তরলের তরলটা কতটুকু এই পরিমাণের। তো ধরো এটার এই লেন্থটা হচ্ছে আমাদের, যে এই লেন্থ মানে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ধরো এ, যে হাইটটা হচ্ছে ধরো বি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে এইটাকে যেখানে ডুবাই দিই আমরা এরকম একটা জিনিসকে, তাহলে এইটা হচ্ছে কত আমাদের, এটা গেল আমাদের এ, আর এই হাইটটা দেখো আমার এখানে বি, আবার এখানে কি প্রস্থ আছে একটা আমাদের এইখানে। আচ্ছা, তো তোমার ধরো তুমি সেই প্রস্থটা এখানে নিতে পারো সি। হ্যাঁ, আর যদি এমন হয় ধরো, আচ্ছা তুমি এখানে নিলা, তো দেখো আমাদের কি থাকবে, আমি যখন এটাকে যখন ডুবাই দিব, এটা এরকম একটা বস্তুকে যখন ডুবাবো এখানে পানির ভিতরে, তাহলে ধরো আমাদের এই পাশটাও ভিজবে। দেখো এই যে এটার এই পাশটাও ভিজবে, দৈর্ঘ্যটা প্রস্থটা ভিজবে, আবার এখানে হাইট বরাবর এখানে ভিজতেছে আমাদের। তো হাইট কতটুকু হবে সেটা তো আমার এখানে না জানলেও হবে, রাইট? আমার লাগবে কি, এটা দৈর্ঘ্য এবং প্রস্থটা লাগবে, হাইটটা আমার মেজার করতে হবে না। সো এখন দেখো যে আসলে এই ক্ষেত্রে আমরা আসলে কি বের করবো যে আমার এখানে ইফেক্টিভ লেন্থটা কতটুকু হবে। সো ইফেক্টিভ লেন্থ এখান থেকে বের করার ক্ষেত্রে আমরা যেটা এখানে দেখবো, যে দেখো এল ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাইতেছি যে আমার এখানে 6টা তল আছে। তো দেখো সামনের পৃষ্ঠা ভিজতেছে, পাশে প্রস্থ ভিজতেছে আমাদের, আবার আবার এই সিমিলার জিনিসটা কি ওই পাশ থেকেও হবে না। দেখো যে এটাকে রেখে দিলাম, তাহলে যে এর এই পাশটা তো ভিজতেছে আমাদের, রাইট? যে এই পাশটাও এই পাশটা লিকুইডের ভিজবে, এইটা এটা কত আমাদের এ নিলাম। এখন এটা কত বি, এটা আমাদের এখানে ভিজবে, নিলাম বি। আবার দেখো ঠিক উল্টা পাশে তো আমার কি একটা এ আছে, আর এই পাশে একটা বি আছে, তাহলে আমার এখানে কত হবে, এখানে হবে হচ্ছে এ প্লাস কত বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 ইন্টু এ প্লাস কত বি। বুঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের আসলে এই পৃষ্ঠ টানের যে করে সেই পসিবল হইতে পারে আমাদের, সেইগুলো হচ্ছে এক্সাম্পল, মানে এগুলো আমরা ড্র করলাম এখানে। সো এই ব্যাপারগুলো বুঝতে পারলে তোমরা আসলে এখানকার ম্যাথগুলো সলভ করতে পারবা। কোশ্চেনে কিন্তু তোমার কাছে বলা থাকবে না যে মানে এইটার লেন্থ মানে ইফেক্টিভ লেন্থ কতটুকু নিবা। তো এটা হচ্ছে তোমার শেপটা দেখে তোমাকে বুঝতে হবে যে আসলে এটার জন্য আমাদের ইফেক্টিভ লেন্থ কত হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো আই থিঙ্ক তোমরা এখন তোমাদের এটা ক্লিয়ার, এটা নিয়ে তোমাদের কনফিউশন হবে না। তো একটা প্রবলেম দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে আমাদের, বলছে একটা 5 গ্রাম ভরের সুই এর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হলে তা পানিতে ভেসে থাকতে পারবে। আচ্ছা, ব্যাপারটা কিরকমের, ধরো যে আমাদের এইখানে আমরা এখানে একটু একটা গ্লাসে পানি নিয়ে আসি, তাহলে ভালো বুঝতে পারবো, আমরা ইজিলি আমরা ব্যাপারটাকে ধরতে পারবো।
তো ফর এক্সাম্পল ধরো আমাদের এই যে গ্লাসের ভিতরে পানি আছে, হ্যাঁ, যে গ্লাসের ভিতরে পানি আছে আমাদের, এখন এই গ্লাসের উপরে আমি যেটা এই যে এখানে আমি যদি এরকম একটা বড় জিনিসকে ছেড়ে দিই, এরকম একটা বড় জিনিসকে ছেড়ে দিই, তাহলে সে ডুবে যাবে, এটা স্বাভাবিক, ডুবে যাওয়াটা স্বাভাবিক। বাট এইখানে আমরা চাচ্ছি যে আসলে তার দৈর্ঘ্যটা কত হইলে সে পানির উপর বেঁচে থাকতে পারবে। এখন পানির উপরে বেঁচে থাকতে পারবে কেন সেটা আমাদের একটু বুঝতে হবে আগে। তো দেখো আমি যদি এই সুইটাকে এখানে রেখে দিই, এই সুইটাকে তো রেখে দিলে দেখো এই বরাবর হচ্ছে পানি, এটা হচ্ছে পানি আমাদের, এটা হচ্ছে পানি, এরকম এই বরাবর পানি, এটা হচ্ছে পানি আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন যদি পানি হয়ে থাকে দেখো তাহলে আচ্ছা এখন দেখো তাহলে এই সুইটাকে রেখে দিলে সে নিচের দিকে একটা বল কাজ করে, তার নাম কি এখানে আমাদের এমজি। তো তার এইখানে নর্মাল ফোর্স কোথায়, উপর দিকে, সেটা কি আমাদের এফটি। আচ্ছা এখন দেখো যে এইখানে আমাদের আমরা বলছিলাম কি একক দৈর্ঘ্য বরাবর কাজ করবে এখানে টেনশন ফোর্স, তার এইখানে দুইটা উপাংশ আছে, একটা উপাংশ দ্বারা দেখো এই যে আমাদের কত টি, আবার এদিকে কত আমাদের এই যে আমাদের টি। সো তাহলে এমজিটা কাজ করবে কোথায়, এটা খাড়া উপর দিকে, সেটা কত আমার এখানে এফটি, এবং যার জন্য এখানে বেশি থাকবে সে। সো এখানে বেশি থাকার কন্ডিশনটা কি, যদি এখানে আমাদের এফটি ইজ ইকুয়াল টু এমজি হয় তখন সে বেশি থাকতে পারবে। কথাটা হলো যে দৈর্ঘ্যটা কত হইলে সর্বোচ্চ এখানে বেশি থাকতে পারবে। দেখো দৈর্ঘ্য যদি খুব বেশি হয়েছে তখন তার ভার বেশি হয়ে যাবে, ভার বেশি হলে সে এমজি এর জন্য নিচের দিকে ডুবে যাবে। কিন্তু আসলে না, সেটা হইতে পারবে না। কেন পারবে না? কারণ আমাদের কন্ডিশনে ছিল এরকম যে সর্বোচ্চ কত দৈর্ঘ্য হইতে হবে যার যার জন্য বা যেই ওজনটা পানি তাকে ঊর্ধ্বমুখী ধাক্কা বল দিয়ে তাকে উপর থেকে বাসায় রাখতে পারবে, সেটা আমাদের এখানে বের করতে হবে। তো সেজন্য দেখো আমরা এখান থেকে কি বললাম যে যেহেতু আমাদের এই আমরা এখানে মাথাটা নিয়েছি শুধুমাত্র, মানে এটা তো আসলে পিছনে যারা সুইটা যখন থাকে এরকম থাকবে না, বড় পিছন থেকে এরকম থাকবে আর কি। তো আমরা শুধুমাত্র এই মাথাটা এখানে জুম করে নিতেছি, বাকিটা আমার এখানে আসলে দেখাই না আমরা। তো আমরা এখানে র্যান্ডমলি ধরে নিলাম যে এটা আসলে দৈর্ঘ্যটা কত হইতে হবে, এল হইতে হবে, এল দৈর্ঘ্য পর্যন্ত সেই সুইয়ের দৈর্ঘ্য হয়ে সেটাকে এখানে বাসায় রাখা সম্ভব, ঠিক আছে। বাট এইখানে বেশি থাকলে কি করতে হবে, বেশি থাকতে হলে আমার এখানে অ্যাকশন এবং রিয়াকশন ফোর্স ইকুয়াল হইতে হবে, আমার নর্মাল ফোর্স এবং হচ্ছে আমার এমজি তাই ইকুয়াল হইতে হবে। তখন আমরা বলতে পারি এখান থেকে দেখো প্রশ্ন মতে এফ টি ইজ ইকুয়াল হইতে হবে কি আমার এখানে এমজি হইতে হবে। এখন এফটি মানে কি, আমাদের এফটি মানে আমাদের টেনশন ফোর্স। তো সেই টেনশন ফোর্সটা আসলে কত সেটা আমরা জানি যে এই দৈর্ঘ্যটার মানে এই সুইটার উপরে যতটা বল কাজ করে এইখানে, সেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম কত, এফ ডিভাইডেড বাই এল কত ছিল এখানে, এফ বাই এল। যে এফ বাই কত দেখো টি ইজ ইকুয়াল টু এফ বাই হচ্ছে আমাদের এল। তো এল এর পরিচয় ছিল কি, যতটুকু তরলকে টাচ করে। এখন দেখো এই সুইয়ের ক্ষেত্রে কতটুকু, সুইয়ের ক্ষেত্রে আমাদের এই যে এই পাশের দৈর্ঘ্য প্লাস ওই পাশের দৈর্ঘ্য, তাহলে সেটা কথা এখানে আমাদের 12, তাহলে এফ বাই কত এখানে আমাদের 12, দ্যাট ইজ ইকুয়াল টু কত আমার এখানে টি টেনশন ফোর্স। বুঝা গেল? তাহলে এফ ইজ ইকুয়াল টু কত এখানে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টি ইনটু কত 12, ঠিক আছে। আচ্ছা তো বসাই দাও এখানে এই যে টি ইনটু 12 ইজ ইকুয়াল টু কত আমার এখানে এমজি। বুঝা গেল? আচ্ছা এখন আমার এইখান থেকে লাগবে সেই লেন্থ লাগবে এল, তো এমজি বাই কত আমাদের এইখানে, এমজি বাই হচ্ছে আমাদের 2 ইনটু কত টি, 2 ইনটু কত টি। আচ্ছা সো দেখো এইটি আমাদের এইখানে বলা ছিল যে কত দৈর্ঘ্য হইতে হবে এবং সবগুলা ভ্যালু আমার এখানে দেওয়া আছে। তো বসে দিলে আমার এইখান থেকে কাজ শেষ। টেনশন ফোর্স তোমাকে অবশ্যই দেওয়া থাকবে যে পানির পৃষ্ঠটান এত। সো এইটা আসলে কি, এটা শুধু পানির পৃষ্ঠটান, তোমাকে বলে দিবে এটা কত। সো এম দেওয়া আছে, জি তো আমরা জানি 9.8, আর টি বলাই থাকবে এখানে, ঠিক আছে। সো আমরা আসলে এত দৈর্ঘ্য হইলে সেটাকে পানি বাসায় রাখা সম্ভব। আচ্ছা সো এই ম্যাটার দেখো এটা হচ্ছে এরকমের যে তোমার কাছে একটা বড় বাবল আছে, তুমি এটা হচ্ছে যে ফু দিয়ে বা হচ্ছে এটা শক্তি দিয়ে তুমি এখানে হচ্ছে তাকে একটাকে ভেঙে তুমি এখানে 64 মানে 64টা এখানে ছোট ছোট কণায় রূপান্তর করছো। মানে ব্যাপারটা কি রকমের দেখো যে আমরা ধরো মুখে পানি নিলাম, তো এরকম ফু দিলে কতগুলো হবে এখানে, এখানে বলছে 64টা হবে, বাট আমরা জানি এখানে অনেকগুলোই হয়। সো অনেকগুলো কথা আমার এখানে বলা নাই, বলা আছে একটা। মানে দেখো যে আমি এখানে ধর কিছু পরিমাণ পানি ধরে মুখে যদি নেই এখান থেকে, তো এখন ধরো যে আমি একটু যদি ফু দিই এরকমের, হ্যাঁ, তো দেখো আমার এখান থেকে অনেকগুলো বাবল ফুটে গেল এখানে, তাই না? আচ্ছা তো দেখো এই কাজটা করতে আমাকে অবশ্যই শক্তি দিতে হয়েছে, শক্তি ছাড়া এই কাজটা হবে না, হবে না। তো আমাকে
এটি বলা হয়েছে যে শক্তি মানে শোষিত শক্তি কত। সো এইখানে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে একটু লিখে নাও এখানে, সেটা হলো যে তুমি যদি এখানে যদি ভাঙো, তুমি যদি একটাকে ভেঙে যদি বড় অনেকগুলো করো তখন তোমার এখানে শক্তি দিতে হবে, ঠিক আছে? এটা একটু লিখে নেবে এখানে যে ভাঙতে শক্তি দিতে হবে। কি করতে হবে? শক্তি দিতে হবে, শক্তি দিতে হবে, দিতে হবে। আর নাম্বার 2 হচ্ছে গর্তে। গর্তে মানে হচ্ছে যে তুমি যদি এরকমের অনেকগুলো নিয়ে একটা যদি রূপান্তর করো তখন তোমার শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? তো কি লিখবা? গর্তে শক্তি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে, উৎপন্ন হবে। এইটা হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে, আর কিছু না। তো এখন দেখো, তুমি যখন একটাকে ভেঙে যখন অনেকগুলা করছো এইখানে, তখন তোমার অবশ্যই শক্তি এখানে কি করতে হবে? দিতে হবে। তো সে কতটা শক্তি দিবা এইখানে, সেটা হচ্ছে দেখো কার সমান, সে এনার্জিটা হবে কার সমান, সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি ইন্টু তার ক্ষেত্রফলের সমান। তাহলে পৃষ্ঠ শক্তি কার সমান? পৃষ্ঠ শক্তি, শক্তি ইন্টু কার, তার কতটা ক্ষেত্রফল তুমি এখানে পরিবর্তন করছো। তো ক্ষেত্রফলের পরিবর্তনটা কত আমার এখানে? ডেল এ। আচ্ছা, মানে হচ্ছে দেখো তুমি এই একটাকে ভেঙে তুমি অনেকগুলো করে ফেলছো না, তোমার এখানে আবার জানি কি কাটলে বা কোনো কিছু ভাঙালে ক্ষেত্রফল বাড়ে। কিরকম বাড়ে দেখো, ফর এক্সাম্পল আমাদের এই যে এই বক্সটা দেখতে পাইতেছ তুমি এখান থেকে, তো এটাকে আমি যদি বলি রং করো এখন বা রঙের মধ্যে ডুবাই দাও, তখন দেখবো যে এইখানে এই ক্ষেত্রফলটা জোরে জোরে মানে জুড়েই আমাদের রং করলি হয়ে গেছে। কিন্তু তুমি এখান থেকে কেটে ফেলো, তখন এইখানে কি তল বাড়ছে না? আমার এইখানে তল বাড়ছে, রাইট? তল বাড়লে আমার এইখানে তখন দেখো ক্ষেত্রফলটা বেড়ে গেছে, রাইট? আচ্ছা, ধরো যে এরকম একটা বস্তু আমাদের, এরকম একটা বস্তু আমাদের, তো এই বস্তুটার উপরে দেখো এই যে এরকম একটা বস্তু আমাদের, তো এর উপরে তুমি দেখো এইখান থেকে যদি মানে এখানে মাঝখান দিয়ে কেটে নাও কিছুটা পরিমাণ, এখান থেকে কেটে নাও এখান থেকে, সো কেটে নিলে এখন দুইটা ক্ষেত্রফল হবে। এক হচ্ছে তুমি এরকম একটা আলাদা অবজেক্ট পাবা, এরকম আর দুইটা আলাদা জিনিস পাবা এখান থেকে, ছোট ছোট দুইটা টুকরো এখান থেকে পাবা। তো এখন দেখো এই দুইটা টুকরার জন্য আমার এইখানে কি তাদের ক্ষেত্রফলটা এখন এখানে আলাদা হয়ে গেল, মানে বেড়ে গেল। আচ্ছা, তো ক্ষেত্রফল এখানে পরিবর্তন আছে, বাট এইখানে কথাটা হচ্ছে দেখো যে তুমি যতটা এখান থেকে তোমার এই যে ফটোটা ছিল তুমি ততগুলো ফটো এখানে বানাইছো, রাইট? তার তোমার এখানে ধ্রুবক হিসেবে এখানে কিন্তু তার ভলিউম বা আয়তনটা আমার এখানে ধ্রুবক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে এখানে পৃষ্ঠ শক্তি। তো পৃষ্ঠ শক্তি আসলে পৃষ্ঠ টানেরই সমান। তো আমরা এখানে লিখতে পারি যে পৃষ্ঠ শক্তি দিস ইকুয়াল টু হবে কি আমার পৃষ্ঠ টান। কি হবে? পৃষ্ঠ টান, দুইটা আমাদের ইকুয়াল। আচ্ছা, এখন যখন আমি এখানে একটাকে ভেঙে যখন অনেকগুলো করে ফেলছি, তখন আমার এইখানে পরিবর্তনটা মানে ধ্রুবক থাকবে কি? ধ্রুবক থাকবে হচ্ছে আমার এইখানে তার আয়তনটা ধ্রুবক থাকবে। সো আয়তন ধ্রুবক থাকলে আমরা জানি যে বড়টার ভলিউম ছিল আমাদের ভি, এইটা ইজ ইকুয়াল টু হবে আমাদের এতগুলো ভলিউমের সমান। তাহলে কতগুলো এখানে? 64টার সমান হবে, রাইট? তো বড়টার ভলিউম কত? বড়টার ভলিউম হচ্ছে আমরা এখানে লিখতে পারি 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 64 ইন্টু 4 পাই/3 আর কিউব। দুই পাশ থেকে দেখো যে 4 পাই/3 কাটা, তাহলে এখানে থাকবে আমাদের আর কিউব ইজ ইকুয়াল টু 64 আর কিউব। সো আর কিউব ইজ ইকুয়াল হচ্ছে আমার এখানে আর কিউব না, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউবিক রুট 64 আর কিউব। সো কত হয় এখানে? 4 আর হয় আই থিঙ্ক এটা। আচ্ছা, তো আমাদের দুইটা পাই গেলাম এইখান থেকে। সো ক্ষেত্রফলের পরিবর্তন আমার এইখানে আছে। তো দেখো মানে ইনিশিয়ালি একটার জন্য কত আমার এইখানে যে a1 যেটা আমার এইখানে একটা সমান কত পাবো এখানে দেখো, এই বড়টার জন্য দেখো বড়টার জন্য কত আছে আমার এইখানে 4 পাই আর স্কয়ার, রাইট? যে a1 ইকুয়াল টু কত? 4 পাই আর স্কয়ার। আর a2 কত হবে যেটা আমরা এখানে বানাইছি, সেটা আমরা এখানে কত? একটা তো না, কতগুলো? 64টা। তো 64 ইনটু পাই, যে 4 পাই আর স্কয়ার। তাহলে এখন দুইটা মাইনাস করে এখানে বসাই দিলে আমার হয়ে যাবে। আর পৃষ্ঠ টান কত সেটা তো আমরা অলরেডি জানি, আমার এইখানে পৃষ্ঠ শক্তি। সো এটা আমার এখানে টি এর ভ্যালু দেওয়াই থাকবে, সো এটা নিয়ে আমার টেনশন করতে হবে না। সো এখানে বসাই দাও, আমার সবগুলো ভ্যালু শেষ। সো পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু পৃষ্ঠ টান, দ্যাট মিন্স টি। তো টি ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে আমরা লিখবো এখানে যে a1
মাইনাস কত আমার এখানে 2 বা 2 মাইনাস ওয়ান যদি লেখো আর কি, কারণ মাইনাস না আসে এখানে। আচ্ছা, সো টি ইন্টু এখানে লিখবো হচ্ছে আমরা 4 পাই আর স্কয়ার মাইনাস হচ্ছে আমার কত এখানে 64 ইন্টু 4 পাই আর স্কয়ার। এখন এইখানে আমাদের একটা 4 পাই কমন যায়, তো টি ইন্টু 4 পাই এখানে হচ্ছে আমাদের আর স্কয়ার মাইনাস 64 আর স্কয়ার। সো আর এর ভ্যালু কোথায়? আর এর ভ্যালু আমার এইখানে আছে। সো এখানে বের করে নিবা যে, বা এই আর ইজ ইকুয়াল টু 4 আর বসাই দিলে হয় এখান থেকে আমাদের, ঠিক আছে। সো এই যে যদি বলে তোমার কত সুদ উৎপন্ন হবে, যদি বলে এত ব্যাসার্ধের এতগুলা ফোটায় কনভার্ট করছো, তো তোমার পৃষ্ঠ শক্তি কত, জাস্ট এইখান থেকে তুমি সেটা বের করতে পারবা। সরি, শোষিত শক্তি কত, তাহলে দেখো কত ব্যাসার্ধ গুলো মাইনাস কতগুলো এখানে বসে দিলে হবে। জাস্ট এতটুকু কাজ তোমার এখানে ক্যালকুলেশন করলে শেষ। আচ্ছা, এখন তোমার এখানে বলতো যে দেখো কোশ্চেনে কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরাই দেয়, তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো বেশি দেখা যায়। সে মাঝে মাঝে বলে যে এতগুলারে এই যে এতগুলা তুমি হচ্ছে এটা কনভার্ট করে ফেলছো, ঠিক আছে, এতগুলা তুমি এখানে এটা কনভার্ট করে ফেলছো। যদি রিভার্স হইতে ব্যাপারটা দেখো, যে তুমি এইগুলার এখানে নিয়ে আসতা, মানে 64টা ফোটা তুমি একটা ফোটার রূপান্তর করবা, তো সেই ক্ষেত্রেও তোমার আসলে কাজ তেমন মানে খুব একটা বেশি হবে এমন না। সেক্ষেত্রে তোমার জাস্ট এখানে হবে কি শক্তি তোমার এখানে উৎপন্ন হবে। এবার শক্তি তোমার শোষণ করছি, পরে এখানে কি হইতো শক্তি উৎপন্ন হইতো, আর কিছুই না। তেমন আসলে এখানে মেজর পার্থক্য নাই। মানে পার্থক্য বলতে আর কি, পার্থক্য তার ডেফিনেটলি আছে, মানে তেমন তুমি মানে তোমাকে জটিল চিন্তা করতে এমন না। দুইটার ক্ষেত্রে আমাদের থিঙ্কিং সেমই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তুমি যদি প্যারামিটার গুলো বসাই দাও টি আর এবং এই 4 আর মানে এখানে বসাও, তুমি সেই এনার্জিটা এখানে বের করতে পারবা। অলরাইট, সো পরে দেখো এখানে বলা হয়েছে এরকমের যে কোন পারফিউমের প্রতি চাপে 0.02 m³ হারে বের হয়, ঠিক আছে। এখানে ভরে লেখা আছে, বরে হয়, বের হয়। তো এত সঙ্গে স্প্রে ফোটায় পরিণত হয়, মানে হলো যে আমাদের এই যে প্রথম একটা এরকম চাপ দিলে আমাদের এই যে এত ml পরিমাণ বের হয় এবং এত সংখ্যক, ঠিক আছে, এই যে এত সংখ্যক স্প্রে ফোঁটা বের হয়। ফর এক্সাম্পল এইখানে যখন আমরা এটাকে নিছিলাম, এইখানে দেখো এই যে বড় ফোঁটাটাকে আমি যখন ছোটবার রূপান্তর করছি, ধরো ফুল যখন বানাইছি, তখন এইটা ধরো আমাদের ছিল ধরো 10 ml, ঠিক আছে, এই ফোঁটাটার ইয়ে ছিল 10 ml। সো বড় ফোঁটাটা আমার এখানে 64 এতগুলো ফোঁটা রূপান্তর হয়েছে। তো এইবার স্প্রে তুমি যখন করছো, তখন আমার এইখানে 1000 সংখ্যক ফোঁটা পরিণত হয়েছে। যদি পারফিউম বলতে হয় তাপমাত্রা হয় আমার এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে স্প্রের কণাগুলোর তাপমাত্রা কত হবে, পারফিউম আপেক্ষিক তাপ এত এবং রো এত দেওয়া আছে আমার এখানে। আচ্ছা, সো ব্যাপারটা কিছু এরকম হয়ে গেল না, যে একটা ভাল্লুক হয়েছে আমাদের লাভ দিয়ে পড়ে, তো তার আসলে ইয়া কত কি জানি বলে, এই যে তার গায়ের রং কি হবে, ব্যাপারটা এরকম না কিছুটা। আচ্ছা, তো এখন দেখো এখানে আসলে কি হয়েছে, এখানে ব্যাপারটা হলো যে তোমার এই যে তুমি যখন স্প্রে দাও এরকম ফুসফুস করে যখন মারো, তুমি তো টের মানে খেয়াল করো না কি হইতেছে এখানে বাইরে বিহাইন্ড সিনে ফিজিক্সটা কি। তো ভালো কথা, তুমি এখানে পারফিউম দিলা, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এখানে একটা বড় ফোটারের ছোট কথা রূপান্তর করতেছো, অনেকগুলো 1000 সংখ্যক ফোটা রূপান্তর করতেছো। আমরা একটু দেখলাম যে আসলে তুমি যখন অনেকগুলো ফোটাকে মানে একটা বড় ফোটাকে তুমি যখন অনেকগুলো ফোটা রূপান্তর করবা, তখন তোমার এখানে শক্তি দিতে হবে, এবং তোমার সেই এনার্জিটা হবে কি, সেটা হচ্ছে আমার পৃষ্ঠ শক্তি এবং ক্ষেত্রফলের পরিবর্তনের গুণফলের সমান। তাহলে সেই এনার্জি দেখো, যে তাপমাত্রার দিকে আমরা যাবো এখানে। সো এনার্জি ইজ ইকুয়াল টু টি ইন্টু কত, ডেল্টা এ। আচ্ছা, এখন টি ছিল আমার এখানে কি, টি হচ্ছে আমার পৃষ্ঠ শক্তি, কিন্তু আমরা জানি যে বইয়ের অনুসারে যে পৃষ্ঠ শক্তি আমার এখানে কি পৃষ্ঠ টানের সমান। আচ্ছা, এইটা আমার এখানে বলা আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এখন এইটা কিন্তু আমার এখানে আয়তন দেওয়া আছে, তার মানে ওই যে বড়টা আয়তন বের করতে আমরা এখানে 4πr³ সেটা আমার এখানে অলরেডি বলা আছে এখানে, ঠিক আছে। তো আমরা জানি আমার এখানে ভলিউমটা থাকবে ধ্রুবক, ভলিউমটা আমার এখানে কি থাকবে, ধ্রুবক থাকবে। কেন? কারণ দেখো তুমি এখানে যতগুলো ফোঁটা রূপান্তর করো না কেন, ওইটাকে আমি একাত্তর করলে ওর আগেরটাই পাবো, ঠিক আছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে বড় ফোঁটার রেডিয়াস যদি আমার এখানে r হয়, সো 4π/3r³ দিস ইকুয়াল টু কত, 0.002 m³ এত। আর কতগুলো রূপান্তর করছো তুমি এখানে, এতগুলো রূপান্তর করছো, তাহলে আমরা জানি দুইটার আসলে কি হবে, আয়তন সমান থাকবে। সো আমরা এখানে লিখবো যে 1000 ইন্টু হচ্ছে কত, যে 4π/3r³ ইজ ইকুয়াল টু কত, 0.002। সো এইখান থেকে আমরা এখন ইজিলি হচ্ছে যে আমাদের আরটা বের করে নিতে পারবো। আই থিঙ্ক এটা আমাদের বের করা ইজিয়ার, রাইট। আমরা এখান থেকে আরটা বের করে নিলাম। এখন আমার এখানে দেখতে হবে কি আমার ক্ষেত্রফলের পরিবর্তনটা আসলে কত এখানে। তো আমরা জানি যে যখন এখানে একটা ফোঁটা যখন ছিল, তখন তার ক্ষেত্রফল ছিল কত এখানে, পাই আর স্কয়ার,
আচ্ছা সরি 4 পাই আর স্কয়ার, এখানে 4 পাই কেন আসতেছে সেটা ব্যাখ্যা আমরা একটু পরে পাই যাব, ওটা তোমাদের টেনশন করতে হবে না। আর এইখানে আমাদের ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে আমাদের এই যে 4 পাই ইনটু এই আর। আচ্ছা তাহলে দেখো যে টি ইনটু এখানে আমরা 4 পাই কমন নিতে পারি, আগে থেকে নিয়ে নাও 4 পাই কমন নিলাম এইখানে। তো ভিতরে আমার কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে আমাদের আর, এই যে এইটা থাকবে এখানে, এটা আমার এখানে দেওয়া থাকবে আর এত, মাইনাস হচ্ছে কত, মাইনাস হলো আমাদের এন ইনটু আর, এন ইনটু কত আর। বুঝা গেল বিষয়টা? আচ্ছা তো এখন দেখো যে আমাদের এইখানে ভ্যালুগুলো বসাই দিলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটাকে নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা ও এখানে কিউবগুলো লিখি না, রাইট? আচ্ছা সো এখানে এটা হচ্ছে আমাদের কিউব, এটা আমাদের এখানে কি কিউব। ওকে ফাইন, এখন দেখো এখানে তুমি ক্যালকুলেশন করে এই যে স্মল আরটা বের করে নিয়ে আসতে পারবা। আর এই আর তো আমার অলরেডি বলাই আছে এটা কত হবে, সো আমরা টি টি তো আমাদের দেওয়া থাকবে কোশ্চেনের ভিতরে, এখানে দেওয়া নাই। আচ্ছা এখানে দেওয়া নাই কেন, এখানে দেওয়া থাকা উচিত ছিল। আচ্ছা কোনো সমস্যা নেই, দেওয়া নাই কোনো সমস্যা, আমরা আসলে করতে পারবো। আচ্ছা এখন আমাদের আসলে এইটা না, আমাদের আসলে এখান থেকে চাওয়াটা ছিল কি, আমাদের এখান থেকে চাওয়াটা ছিল যে এখানে তাপমাত্রা কত হবে, ঠিক আছে? তো তাপমাত্রা কত হবে এটা আমরা এখান থেকে বের করতে পারি কি রকমের, দেখো আমরা জানি আসলে এনার্জি, দেখো যে এনার্জিটা হবে কি, আমরা সেই তাপগতিবিদ্যা পড়ে আসছি, সেটা হচ্ছে এম এস ডেল্টা থিটা। সো এনার্জিটাকে আমরা এটাকে এখানে ধরো তুমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, কাজ করতে হবে, কাজটা করতে গেলে সো এম এস ডেল থিটা ইজ ইকুয়াল টু কত, আমরা এখানে ডাব্লিউ এইটা। সো এই যে আমরা এখানে ডেল থিটাটাই বের করব, ইজ ইকুয়াল টু উপর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে আমরা এইটা, সো টি ইনটু ক্যাপিটাল আর কিউব মাইনাস এন আর স্কয়ার মানে আর কিউব ইনটু কত এখানে আমাদের, ইনটু হচ্ছে 4 পাই আর হোল ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে আমাদের এম ইনটু এস। সো এম দেওয়া থাকে আমার এইখানে, এবং ওই যে আপেক্ষিক তাপ দেওয়া আছে, যদি আপেক্ষিক তাপ না দেওয়া থাকে, সরি এম না দেওয়া থাকলে তোমার এখানে রো দেওয়া আছে, ভলিউম তুমি জানো, গুণ করলে তোমার এখান থেকে এমটা পাই যাবা, ঠিক আছে? যারা জানো এর ওই সাথে আমাদের বি এবং আয়তনের সম্পর্কটা কি সেটা অলরেডি তোমরা জানো। তো দেখো আমার সবগুলো ডাটা এখানে দেওয়াই আছে, আমি শুধু এখানে ডেল্টা থিটা বের করতে পারবো। এখন বলছে যে এত তাপমাত্রা হয়, তাহলে আমাদের ইনিশিয়াল বল আছে এখানে কত, 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওইটা তাপমাত্রা কত হবে। সো তোমার এইখানে থিটা মানে কত, থিটা মানে হচ্ছে থিটা মাইনাস থিটা 2। সো একটা থিটা তোমার কাছে দেওয়া আছে অলরেডি এখানে, আর একটা থিটা তুমি এখান থেকে বের করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা তো এই হচ্ছে আমাদের দেখো এই যে মানে এই ফোঁটা মানে আমাদের পানির পৃষ্ঠটান সংক্রান্ত যেই মানে একটা বড় ফোঁটা ছোট ফোঁটা রূপান্তর করতে গেলে কি পরিমাণ শক্তি দিতে হবে, বা হচ্ছে যে একটা অনেকগুলো ছোট ফোঁটাকে একটা বড় ফোঁটা রূপান্তর করতে গেলে আমাদের কি পরিমাণ শক্তি দিতে হবে, সেই সংক্রান্ত সমস্যাগুলো। সো আই থিঙ্ক এগুলো তোমাদের এখন আর প্যারা দিবে না, তোমরা এগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা এখন বলতে পারো এখানে ভ্যালু বসে কি ক্যালকুলেশন করার নাই, দেখো এটা ক্যালকুলেশন করার কিছুই নাই, তুমি যখন থিওরি যখন ড্রাইভ করতে পারো, সো আমরা বিশ্বাস করি তুমি এখান থেকে আসলে বাকিটা বের করতে পারবা। আচ্ছা তো এবার দেখো এটা হচ্ছে সান্দ্র বল বা হচ্ছে যে ডিসকাস ফোর্স এটাকে বলি আমরা। তো এই টপিকটা আসলে আগের বছরে অনেকগুলো বছর ধরে ছিল না। তো এইখানে নিউটনের একটা সূত্র কাজ করে, সেটা আমাদের আগে দেখতে হবে। তো এই কোশ্চেনটার ভিতরে দেখো আমার চাইছে এখানে কিন্তন পীড়নটা চাইছে। তো এইখানে আসার আগে আমরা একটু আসলে আগে একটু ডিসকাশন করে আসি, তাহলে আমাদের জন্য এই কোশ্চেনগুলো ধরতে সুবিধা হবে। তো ডিসকাশনটা কিরকমের দেখো, আমরা এখানে আলাদা পেজ নিলাম, এরকম ঠেলে উপরে উঠে দিলাম এখান থেকে, উপর নিয়ে গেলাম এখানে, ওকে ফাইন। সো এখন দেখো যে আমরা যদি এখানে চিন্তা করি যে একটা ধরো কি আছে, একটা নদী বা একটা ছোট একটা জায়গা চিন্তা কর, যে এখানে যার উপর থেকে পানি চলাচল করতে পারে এরকম একটা জায়গা। তো এইটার আমাদের উপর লেয়ার থেকে ধরো এখানে উপরটা লেয়ার আছে, মানে পানি ধরো এখানে উপর দিকে পানি আছে, মানে পুরোটাই পানি আছে এখানে। তো পানি থাকলে যখন এই পানি আমাদের এর উপর দিয়ে যখন চলে যাইবে, ধরো আমার এই যে পেপারটা আছে, এই পেপারের উপর থেকে আমি যদি যে এইরকম একটা, এটা কি আমাদের এটা হচ্ছে স্কেল রেখে দিলাম, এখন এরকম যদি এখানে টানাটানি করি, তাহলে এখানে আসলে আমাদের কোনো যে মানে ফোর্স কাজ করতেছে না, ঠিক আছে? এখানে ঘর্ষণ বল কিছু কাজ করতেছে না। কিন্তু যদি এখানে ঘর্ষণ বলটা কাজ করাতে হয়, তাহলে একটা সাপেক্ষে আরেকটার গতি হইতে হবে, মানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি কাজ করতে হবে, রাইট? ঠিক আছে দেখো, বাট একটা সাপেক্ষে স্থির থাকলে হবে না, মানে ধরো এইটার উপর থেকে যে রাফ সারফেস টেনে নিয়ে গেলাম, তখন আবার এখানে ঘর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে, ভালো কথা। সো এটার উপর থেকে যখন তোমার পানি যখন প্রবাহিত হবে, তো এটা তো এখন টেনে ধরতে চাইবে এখান থেকে, রাইট? এখন টেনে ধরতে চাইলে দেখো আমাদের এখানে কি হয়,
ধরো এইটার এখানে আমাদের কি আছে, এই যে এখানে আছে আমাদের এইগুলোর কণা, মলিকুল গুলো আমার এইখানে আছে এইটারটা। আর তোমার এই যে পানির কণাগুলো হচ্ছে কি থাকবে, কোথায় থাকবে, তার উপরে বরাবর থাকবে এখানে, এখানে পানির কণাগুলো এগুলো, পানির কণাগুলো আমার এইগুলো। তো এখন এই লাস্ট লেয়ারের ক্ষেত্রে দেখো যে এখানে যখনই এই পানি কণাগুলো যখন সামনের দিকে টান শুরু করবে, সামনের দিকে যখন যাবে, তো তখন তার একজন টেনে ধরবে। কে টেনে ধরবে? এই যে এইখানকার যে কণাগুলো দেখতে পাইতেছো, যে আমাদের যে এই সারফেসটা, ও হচ্ছে ওরে একটা আকর্ষণ বল দ্বারা টেনে ধরবে, যেটাকে বলি আমরা আন্তঃনলিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুল ফোর্স, IMF। হ্যাঁ, এটা কিন্তু বিশ্ব ব্যাংক না, এটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুল ফোর্স। তো সে হচ্ছে এই লেয়ার গুলোর পানিগুলোকে টেনে ধরবে নিচের দিকে, টেনে ধরবে, শক্ত করে টেনে ধরবে, যেন সে সামনের দিকে না আগাইতে পারে। তো এখন দেখো যে আমার এই নিচের যে পার্টিকেল গুলো আছে, এগুলোর বেগ কত? এগুলোর বেগ হচ্ছে আমার 0। বেগ কত? এখানে 0। তো এই নিচের লেয়ারে যদি বেগ 0 হয়, তাহলে উপরের লেয়ার এগুলোর বেগ কত হবে? রিলেটিভলি এটা আমাদের 0 হওয়ার কথা, তাই না? এটা আমার এখানে 0। সো এই লেয়ারে পানির আসলে পানির কণাগুলোর কোনো বেগ নাই। কেন নাই? কারণ এই যে আন্তঃনলিক আকর্ষণ বলের জন্য তাকে টেনে ধরছে এখানে, অ্যাজ লাইক ঘর্ষণ বলের মতন। তো টেনে ধরলে কিন্তু দেখো তার উপরে যে লেয়ারটা আমার এইখানে আছে, উপর লেয়ারে একটু বেগ আছে না? হ্যাঁ, উপরে একটু বেগ এইখানে এখন আছে, মানে এইটাকে টেনে ধরছে, বাট এটা তো টেনে ধরে নাই, তাহলে একটু ইমিডিয়েট উপর লেয়ারে আমার এইখানে বেগ আছে, এদিকে চলবে। তো তার পিছন দিকে আমাদের একটা বল কাজ করবে, যেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের সান্দ্র বল, যে FB বা ড্রাইভ ফোর্স এইখানে। সো এইটার উপর থেকে একটু বেগ এখানে একটু বাড়বে, রাইট? এখন একটু বেগ বাড়বে এখান থেকে, একটু বাড়লো। তারপরে ইমিডিয়েট উপরটাকে এখানে আর একটু বেগ বাড়বে, এরকম করে বাড়লো। তার ইমিডিয়েট আরটু উপর দিকে একটু বেগ এখানে বাড়লো, তারপরে এখানে আরটু বেগ বাড়বে, তাই না? আবার তো এখানে আবার একটু বেগ বাড়বে, এরকম করে করে আমাদের বাড়তে বাড়তে যাবে। তার মানে দেখো বিষয়টাকে আমরা বলতে পারি কি, দেখো বিষয়টা হচ্ছে আমাদের এরকমের দেখো যে যতটা হচ্ছে নিচের দিকে নামতেছে, তো তোমার এখানে কি বেগের মানটা কমতেছে, রাইট? তো তোমার এখানে বেগের মানটা কমতেছে। তো এই যে দেখো আমাদের এইটা যখন সামনের দিকে আগাইতেছে, তখন তার পিছনের দিকে একটা বল কাজ করতেছে, সেটা কি আমাদের সেই FB। এখন ধরো যদি আমাদের এই লেয়ারে যদি ভেলোসিটি হয় b, তাহলে উপর লেয়ারটা ভেলোসিটি কত হবে? সেটা হচ্ছে b প্লাস ডেল্টা v, তাই না? এইটার থেকে ওইটার কি বেগ বেশি। এখন এই যে আমার এইখানে আছে না যে FB, যেটা এই যে বা ভিসকাস ফোর্স যেটা পিছন দিকে কাজ করতেছে, সেটা আসলে কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি আসলে। তো এটা বের করার জন্য দেখো এইটা হচ্ছে আমাদের সেই FB-টা হবে, যে FB-টা হবে কার সমানুপাতিক? ক্ষেত্রফলের সমানুপাতিক। কেন ক্ষেত্রফল সমানুপাতিক হবে? কেন হবে দেখো, ফর এক্সাম্পল তুমি যদি এখানে আমাদের এই এটা স্কেলকে এইখানে রেখে দাও পানির সারফেসের উপরে, আর যদি আমাদের এই পাতলা পেপারটাকে রেখে দাও, বা ধরো একটা তুমি বড় একটা প্লেট, আর এখানে ধরো তুমি এটা রাখলা হচ্ছে এই যে আমাদের এই বোতলের কর্ক বা মুখ, এটা রেখে দিলে এইখানে, রেখে দিলে দেখো পানির উপর রেখে দিলে, এখন কোনটাকে টানতে সহজ তোমার জন্য? তোমার জন্য টানতে সহজ কিন্তু এই জিনিসটা। কেন? কারণ এর ক্ষেত্রফল এইখানে কম, এবং এর উপরে কি আমাদের পৃষ্ঠটানও কম। বাট ক্ষেত্রফল যখন বাড়বে, তখন কি আমার এইখানে তার উপর বেশি ফোর্স দিতে হবে, পৃষ্ঠটানও বেশি। তাহলে এইখানে দেখো যদি ক্ষেত্রফল বাড়ে, তাহলে আবার এখানে কি ভিসকাস ফোর্সটা বাড়বে, তার উপর বেশি পরিমাণ বল প্রযুক্ত হইতেছে আমাদের। ফর এক্সাম্পল ধরো আমাদের কর্ক বা মুখ যেটা আছে, দেখো এটা আমাদের এরকমের, একটা বড় হচ্ছে এরকম প্লেট আছে। তো তুমি দেখো যে এর এই যে অনেক জায়গা জুড়ে আমার এখানে বল প্রয়োগ হতেছে, আর এইখানে কত একটুখানি জায়গা জুড়ে, আমার আসলে নির্ভর করতেছে কার উপরে? এটা হচ্ছে আমাদের এই যে FB এর উপর নির্ভর করতেছে এখানে। আর হচ্ছে কার উপর নির্ভর করবে এখান থেকে? সেটা হচ্ছে তাদের গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে যে আমাদের এখানে DB বা হচ্ছে DY, যে ডেপথ কতটুকু, এই যে DY, এটা আমাদের, বা এটা আমাদের Y, শুধু দেখি আমাদের শুধু Y। তাহলে আমরা কি লিখবো এখানে? এই যে DB বাই হচ্ছে কত? DY। তো দুইটা সমীকরণকে আমি একসাথে করে লিখলে এখানে লিখবো হচ্ছে যে FB ইজ ইকুয়াল টু A ইন্টু, ইকুয়াল না, সমানুপাতিক সাইন দাও, সমানুপাতিক A ইন্টু এই যে A ইন্টু কত? DB বাই হচ্ছে আমাদের কত? DY। তো সমানুপাতিক সাইনটা তুলে দিয়ে আমরা এখানে বসাবো ইটা, কি বসাবো এখানে? আমরা বসাবো হচ্ছে, আরে বারবার এক্স হয়ে যায় এখানে, যে ইটা ইন্টু A ইন্টু কত আমার এখানে? DB বাই হচ্ছে DY। এখন এইটা আসলে কি? এটা হচ্ছে আমরা এখানে মনে রাখবো যে আঠালোতা বা হচ্ছে সেই ঘাম 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 ঘাম, মানে কে কত বেশি আঠালো, মানে আঠালোতা, আঠালোতা। আচ্ছা, এখন যার আঠালোতা যত বেশি, তার উপরে আমার এখানে ভিসকাস ফোর্স বেশি কাজ করে। কেন? দেখো যে তুমি
একটা প্লেটের উপরে একটা 1 ফোঁটা হচ্ছে রাখবা কি মানে পানি ফোঁটা রাখবা, একটা মধু ফোঁটা রাখবা। এখন টোকা দিয়ে দেখবা কোনটা দ্রুত ভাঙে এইখানে, মানে পানিটা দ্রুত ভেঙে যাবে কারণ তার আঠালোতা বা ইটার মানটা তার জন্য কম, আর যার বেশি তার এইখানে বেশি ফোঁটা হবে। দেখো মধু ফোঁটা সহজে ভাঙা যায় না টোকা দিয়ে, বুঝা গেল? আচ্ছা, তো আমাদের কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে চাইছে কিন্তু এই যে ক্রিনটন পীড়নটা কত, এটা আমার এখানে চাইছে। তো সেই ক্রিনটন পীড়নটা আসলে কত হওয়া উচিত এইখান থেকে আমরা জানি, পীড়ন মানে কত এফ বাই এ, রাইট? ক্রিনটন পীড়নটা হবে কত, এই যে এফ ডিভাইডেড বাই এ হওয়া উচিত এখান থেকে, এইটা। সো আসলে এফটা কত, এটা হচ্ছে আমার এইখানে এই যে এইটাকে যখন এই যে দেখো মানে এটা পানির লেয়ার, উপর থেকে উপরে পানির লেয়ার হচ্ছে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, নিচে হচ্ছে এটা ডেপথ কত 5। তো পানির সান্দ্রতাঙ্ক এটা আমার দেওয়া আছে -3 পয়েস। আচ্ছা পয়েস দেখে ভয়পার কিছু নাই, 1 পয়েস ইজ ইকুয়াল মানে প্যাসকেল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মানে 10 পয়েস। সো এইখানে জাস্ট এটাকে তুমি এখানে একটা আলাদা 10 টু দি পাওয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলেই হবে। সো 10 টু দি পাওয়ার -4 এই হলো আমার এখানে প্যাসকেলে চলে গেল। এটা নিয়ে আমাদের ভয়ের কিছু নাই, আমাদের যে মেইন কনসার্ন সেটা হচ্ছে কি এইখানে হচ্ছে আমরা বের করবো সেই ক্রিনটন পীড়নটা কত। আমরা এটাকে কি বলেছিলাম যে পীড়নটা হচ্ছে কত আমার এখানে এফ ডিভাইডেড বাই এ, লিখে ফেলো এখানে এফ বাই এ। কত লিখবা, লেখো ক্রিনটন পীড়ন ইজ ইকুয়াল টু এফ বাই হচ্ছে কত আমাদের এ। তো এই এফ এর পরিচয় আমরা এখন এখান থেকে জানি অলরেডি, আমরা এখান থেকে নিয়ে আসছিলাম। সেটা কত, এই যে ইটা এ ইনটু কত ডিবি বাই ডিওয়াই, তাই না? সো ইটা ইনটু এ ইনটু হচ্ছে কত ডিবি বাই ডিওয়াই বাই হলো আমাদের এ। সেখান থেকে এর ক্যান্সেল আউট, আমার এখানে থাকলো কত ইটা, যে ইটা ইনটু ডিবি বাই হচ্ছে আমাদের কত ডিওয়াই। এইটা ইজ ইকুয়াল টু কত আমার এখানে পীড়ন। আচ্ছা এখন দেখো, সো সান্দ্রতাঙ্ক দেওয়া আছে আমার এখানে 10 টু দি পাওয়ার -4 ইনটু আর ভেলোসিটি চেঞ্জ, তাহলে ইনিশিয়াল হচ্ছে মানে কত এখানে 5 আর এখানে 0, তাহলে 5 - 0 আর এখানে দিয়েছে 5 আমাদের। সো 10 টু দি পাওয়ার কত -4ই হয় আমাদের এটি आंसर। আচ্ছা, তো এইটাই প্রবলেম তোমাদের বইয়েও আছে, যদি এখানে কখনো মানে নিউটনের সেই সূত্রটা, এটা কিন্তু নিউটনের সূত্র ছিল, এটা কই গেল বাবা, যে এটা নিউটনের সূত্র, হ্যাঁ ভিসকোসিটি বা হচ্ছে আমাদের ভিসকাস ফোর্সের ক্ষেত্রে এই যে এফ বি ইজ ইকুয়াল টু কত এটা ইনটু এ ইনটু ডি বাই ডি ওয়াই, এটা কিন্তু আমাদের নিউটনের সূত্র। আচ্ছা এটা একটু মনে রাখবা কষ্ট করে। দেন দেখো যে এইখানে বলছে যে পানির ভিতরে একটি বায়ু বুদবুদ তৈরি হলো যা উপরের দিকে এত দ্রুতবেগে উঠছে। সো রো অফ লিকুইড এত এবং জি এত, বায়ুর ঘনত্ব নগণ্য ধরলে এটা ইজ ইকুয়াল টু কত। আচ্ছা ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি আগে, তাহলে দেখো ম্যাথটা ইজি। আচ্ছা কিরকমের ইজি, ধরো হচ্ছে আমরা এখানটা বায়ুর বুদবুদ আকার, আগে ধরো এরকম আমাদের সিস্টেম আছে, এই সিস্টেমটা এরকমের। তো এর ভিতরে আমাদের কিছু পানি আছে, এখানে লিকুইড আছে কিছু, ধরো এখানে দেখেছি লিকুইড আছে এর ভিতরে, কি আছে এখানে লিকুইড আছে কিছু পরিমাণের এইখানে। তো এখন আমরা কি বললাম, এইখানে আমাদের হচ্ছে এখানে একটা বাবল সৃষ্টি হবে, এইটি কোশ্চেনে বলা হয়েছে। দেখো এখানে আমাদের বাবল সৃষ্টি হবে, এখন একটা বাবল এখানে আমরা নিয়ে নিতে পারি, এইরকম একটা বাবল, এইটা। সেই বাবলটা যদি আমার এখানে হয়ে থাকে, এখানে উৎপন্ন হয় একটা বাবল। সো এখন দেখো আসলে কি হওয়া উচিত, বাবলটা এখন উপর দিকে ওঠা উচিত, তাই না? আচ্ছা যদি মানে এইটি বলা ছিল কোশ্চেনে, দেখো কি বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে যে তোমার এখানে একটা বাবল হয়েছে, দেখো পানির ভিতরে বুদবুদ বায়ু বুদ তৈরি হয়ে যা উপর দিকে এত বেগে উঠছে। তো এটা আসলে ঊর্ধ্বমুখী নিম্নমুখী না। তো এটা যারা বুঝবা তারা ওটাও বুঝতে পারো, সমস্যা নাই। তো প্রথম কথা সেই যে প্লবতার ইয়া থেকে আমরা জানি যে এখানে তার আয়তন অনুসারে সে কিছুটা পানি অপসারিত করে ফেলবে। তো সেটা আসলে কতটুকু হবে সেটা হচ্ছে আমাদের তার আয়তনের সমান, রাইট? এটা আমরা জানি। তো উপর দিয়ে আমরা এখানে পাবো প্লবতা, উপর দিয়ে কি পাবো এখানে প্লবতা পাবা। তো সেটা কত, সেটা আমরা এখানে লিখলাম ইউ দিয়ে লিখলাম এইখানে। আচ্ছা এখন তার উপর একটা বল কাজ করবে এইখানে, সেটাও আমরা এখান থেকে জানি। সেই বলটা কত, দেখো যে নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা কত আমার এখানে এমজি। এখন দেখো যে এটা যখন আমার নিচের দিকে গতিশীল হতে থাকে এই জিনিসটা, তখন আমরা জানি যে এখানে যখন পানির যখন লেয়ারটা হবে, যখন এখানে যে পানির যে বুদবুদটা হইলো, বা ধরো তুমি এটা এখানে গোলক চিন্তা করো, গোলক, তুমি একটা গোলককে নিচের দিকে ছেড়ে দিলা, তুমি মানে লার্জ স্কেলে এটা একটা গোলক চিন্তা করো।
তো গোলক চিন্তা করলে তুমি যখন গোলকটাকে ছেড়ে দিবা, ফর এক্সাম্পল এই যে পানির গ্লাসের ভিতরে আমি যেটাকে ছেড়ে দিই, এরকম একটা গোলক কিছু একটা ছেড়ে দিই, তো ছেড়ে দিলে সে হচ্ছে কিছুটা পরিমাণ পানি প্লবতন উপর দিকে উঠে যাবে, এবং এটা যখন নিচের দিকে নামবে তখন এর গায়ে যে এর এইটার পাশে যে কিছু ছোট ছোট বুদবুদ থাকে না, এখানে পানির কণাগুলো থাকবে, সে সবগুলো নিয়ে নিচের দিকে নামবে না, বলো তো যারা এই কেসটা দেখছো, দেখো এই সবগুলো টান দিয়ে নিচে নামাই ফেলবে, রাইট? সবগুলো টান দিয়ে নিচে নামাই ফেলবে। তো নিচে দিকে হচ্ছে কি আমার এখানে mg, আর উপর দিকে আমার এখানে u। যখন সে নিচে দিকে নামবে তখন যে সেই উপর দিকে সেই পৃষ্ঠের টান, বা আমরা বলতে পারি দেখো এই যে ভিসকাস ফোর্স, সেটা কত আমার এখানে, সেটা হলো যে fb। উপর দিকে আমাদের কি আছে, fb এইখানে আছে। এখন যখন এটা যখন উপর দিকে উঠতেছে আমাদের, তো এই বুদবুদটা সে আমার এখানে তার আয়তনের পরিমাণে কি করবে, প্লবতা এখানে এটা হবে ইউ। এখন এখানে বলছে যে তোমার যে বায়ুর ঘনত্ব নগণ, তাহলে আমি যদি আমার এখানে এমজি কি আমার এখানে আছে নাই, তো উপর দিকে উঠার ক্ষেত্রে দেখো উপর দিকে যখন উঠবে এই জিনিসটা, উপর দিকে উঠলে তখন এফবি কাজ করবে কোথায়, নিচের দিক কাজ করবে। তাহলে এই সিনারিওতে, আমাদের এই কোশ্চেনের সিনারিওতে, বাট যদি তোমাকে বলা হয়তো একটা গোলককে ছেড়ে দিছো, সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে কিছু বের করতে বলতো যে ঘনত্ব কত বা এখানে ইটা কত, যদি বের করতে বলা হয়তো, তখন কিন্তু দেখো তোমার নিচের দিক হচ্ছে কি, নিচের দিক হচ্ছে আমার এমজি, আর হচ্ছে আমার এখানে কি এমজি নিচের দিকে, বাট হচ্ছে যে তোমার বি এবং ইউ উপর দিক বরাবর ছিল, রাইট? এখন যেহেতু বলছে আমার উপর দিকে উঠতেছে, তো উপর দিকে উঠলে দেখো আমার এইখানে আসলে এই যে ঊর্ধ্বমুখী গতিশীল এখান থেকে, রাইট? তো নিচের দিক হচ্ছে আমাদের কি এমজি, আর এই যে বাকি দুইটা উপর দিকে, মানে এই উপর দিকে উঠলে তখন এই এফবি টা কাজ করবে নিচের দিক বরাবরে, রাইট? তখন আমার দেখো এই উপর দিকে উঠলে তখন আমার এখানে ভিসকাস ফোর্স সেটা কাজ করবে কোথায়, নিচের দিক বরাবরে, যে এফবি আমার নিচের দিক বরাবর কাজ করবে এখন। আর নিচে নামলে কিন্তু এটা উপর দিকে কাজ করতো। তো আমাদের এই সিনারিওর ক্ষেত্রে দেখো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে বর্তমানে, এই সিনারিওতে আমরা লিখতে পারি এখান থেকে যে নিচের দিকে মানে এই দিকে কি কি আছে, এদিকে আছে আমাদের এফবি প্লাস কত আমার এখানে আছে এমজি, এফবি প্লাস এমজি ইজ ইকুয়াল টু কি তার প্লবতা বা ইউ, এত এর সমান হবে এখান থেকে। সো এখন দেখো বাকি যে জিনিসপত্র আমার এখানে আছে এগুলো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো, রাইট? আচ্ছা, তার মানে প্লবতা ইজ ইকুয়াল টু কত, যে সান্দ্র বল ইনটু হতেছে আমাদের এমজি এর সমান। বাট কোশ্চেনে বলছে বায়ু ঘনত্ব নগণ্য, সো বায়ু ঘনত্ব নগণ্য মানে এমজি নাই, এম নাই, এটা মধ্যে কি জিরো। তাহলে আমাদের এই এফ বি ইজ ইকুয়াল টু কত, এখানে আমাদের ইউ। সো এখন দেখো যে এখানে স্টোকসের সূত্র অনুসারে আমরা আসলে কি জানি, 6 পাই ইটা আর ভি, এটা আমরা জানতাম, রাইট? তোমাদের যদি কারো মনে থাকে একটু এখান থেকে দেখে নিবা। তো সেটা কত, 6 পাই ইটা আর বি ইজ ইকুয়াল টু, এখন এটা আসলে ইউটা কত হবে, এটাও আমরা এখান থেকে বের করতে পারবো। এই যে মানে প্লবতা মানে সে কতটা আসলে এখান থেকে পানি আমার অপসারণ করবে, তার আয়তনের পরিমাণ পানি এখান থেকে সে অপসারণ করবে, রাইট? আচ্ছা, তো সেটা কত হবে, সেটা হচ্ছে রো ইন্টু কত ভি, রো ইন্টু কত ভি, এই পরিমাণ পানি এখান থেকে সে অপসারণ করবে। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের এইখানে সবই দেওয়া আছে, যে 6 পাই ইটা আর বি, শুধুমাত্র এখানে ইটাটাই বের করতে হবে, যেটা আমার এখানে কোশ্চেনেই বলা ছিল, রাইট? এবং দেখো আমার যে এইটার ইয়েটা লাগবে আমাদের, যে রো লাগবে, রোটা আমার এখানে আসলে দেওয়া আছে। তো সবগুলো ভ্যালু আমার এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন দেখো বিটা কত লিখবো, যে 6 পাই ইটা আর বি ইজ ইকুয়াল টু যে 4 পাই 3 আর কিউব ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের রো। সো এখন এখান থেকে যা যা কেটে যায় কেটে গিয়ে তোমরা এখানে শুধু বিটাটাই পরে থাকবে, এটা বের করে ফেলবা, বুঝা গেল? আচ্ছা, তো এখন ধরো যদি তোমার কেসটা এমন হইতো যে মানে এই গোলকটা এটা হচ্ছে আমার নিচের দিকে নামতেছে, রাইট? তাহলে দেখো ভেক্টরের আমাদের এইখানে তখন এইটা থাকবে উপর দিক বরাবর, তাহলে বি প্লাস ইউ, এফ বি প্লাস ইউ ইকুয়াল হইতো আমার এখানে এমজি। বাট নিচের দিকে নামতেছে তখন দেখো যেই ভেক্টরের সাইন যেদিকে থাকবে ওইদিকে তুমি ওদের পজিটিভ ধরবা, ক্লিয়ার? আচ্ছা, আর তোমার এইখানে যে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার ক্ষেত্রে স্টোকসের সূত্র মনে রাখবা, এটা আসলে কাজে দেয়, আমাদের দরকার হয়। আর একটা আমার এখানে প্রান্ত বেগের সূত্র, ওইটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, বাট এই কনফিগারেশনটা মনে রাখবা, এই ম্যাথগুলো বই কিন্তু হিউজ পরিমাণ আসছে। যদি তোমরা একটা কাজ করতে পারো, তোমার যদি তোমাদের কোশ্চেন ব্যাংকটা না থাকে, মানে সরি মানে টেস্ট পেপার না থাকে, তো তোমার চাইলে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন যেগুলো আছে অলরেডি মানে এই ইউনিভার্সিটিতে আসছে ওটা সলভ করে ফেলবা। এডমিশনের টাইমে যদি 3-4 মাস থাকে, ওই টাইমে আসলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা অত ভালো করে রিভিশন দেওয়া যায় না, ওইখানে
ওই 3 মাস শুধু হচ্ছে তোমার মানে জাস্ট এই যে টেস্ট, মডেল টেস্ট দিবা উদ্বাসে বা যেখানে দাও দিবা আর কি, দিয়ে দিয়ে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখবা আর কি, এবং কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করবা। কিন্তু পড়ালেখা যা করা তোমার এই 2 বছরই করতে হবে। এখন তুমি 2 বছর পড়বা না, ওইখানে এখন 6 মাস তুমি উল্টে ফেলবা না সব, এটা হয় নাকি বোকা? তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই লাইফেই পড়ে যেতে হবে, রাইট? এখন দেখছো না কিতাব স্যারের বইয়ের ম্যাথ দেখছো? এবার ইসাক স্যার তপন স্যারের যে ফিজিক্সের ম্যাথ, সেলু স্যারের স্যারের মানে সেলু স্যারের বইয়ের ম্যাথ হচ্ছে তোমার গুহ স্যারের রসায়ন, হাজাই স্যারের রসায়নের যে ম্যাথ প্রবলেম যেগুলো আসে, ম্যাক্সিমাম প্রবলেম দেখবো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে প্রবলেম, তাই না? সো ওগুলো কেন করবো? অবশ্যই করবো, ডেফিনেটলি করবো। তোমার অনেক তোমার পীররা বলবে করার দরকার নেই, এগুলো তুমি এডমিশন নেমে কি করবা? ওখানে সময় থাকে 3 মাস, 3 মাসে কি কি করবা, তাই না? আচ্ছা, তো দেখো এখানে বলছে, আচ্ছা এইবার এইটা তুমি আসলে তোমার করা উচিত। দেখো বলছে যে পানির ভিতর দিয়ে এত ব্যাসার্ধের একটি বায়ু বুদবুদ উঠছে, সান্দ্রতা এত এবং ঘনত্ব এত হলে পানির ঘনত্বের তুলনায় বায়ু ঘনত্ব আগ্রহ হলে বুদবুদের উদ্ভূতি বেগ কত? এখন তোমরা এটা বুঝে ফেলছো আসলে এখানে কি হবে। এটা হচ্ছে আমাদের সেই যে প্রান্ত বেগ সূত্র যেটা ছিল না এখানে, স্টোকস ফর্মুলা সূত্র আমরা যেটা জানতাম সেটা এখানে ইউজ করবো, আর কিছুই না। সো আই থিঙ্ক তোমরা এটা আসলে ইজিলি সলভ করতে পারবা, বাট এটার ক্ষেত্রে সমস্যাটা কোন জায়গাটায়? সমস্যা আসলে সূত্রটা মনে রাখাটা কষ্ট করে এখানে, রাইট? যে b is equal to 2/9, হ্যাঁ এইখানে একটু মানে ব্যাপার স্যাপার আছে, ওইটা আসলে মনে রাখা কষ্টকর। কিন্তু হচ্ছে এইখানে কি লিখবে, এটা একটা সেইখানে মনে রাখবা যে তুমি আসলে কোন লিকুইডে ডুবাইতেছো এবং কারে ডুবাইতেছো, তার ঘনত্ব কত, ঠিক আছে? তোমাদের এটা তোমার একটু প্যারা দিবে আর কিছুই না। সো এইখানে তেমন কিছুই না, জাস্ট সূত্র এইখানে ইউজ করলে হয়ে যাবে। প্রান্ত বেগ বের করতে চাই মানে বললে তোমার তেমন প্যারা দিবে না, কনসেপচুয়ালি তেমন প্যারা দিবে না, কারণ সূত্রটা মনে রাখাটাই তো প্যারা, তাই না? সো মরার মারবে কি, মানে যেইখানে তোমার সূত্রটা মনে রাখাটাই হচ্ছে মানে মেইন বিষয়টা, রাইট? যে বি ইজ ইকুয়াল টু কত, 9/2 ইন্টু এখানে হচ্ছে আমাদের রো 1 মাইনাস রো 2 ইন্টু এখানে হচ্ছে আমাদের জি, এখানে হচ্ছে আমাদের একটা ইটা, আর এইখানে আমাদের একটা আর আছে গুণ আকার, তাই না? হ্যাঁ এখানে আর স্কয়ার আছে আমাদের, এই হচ্ছে আমাদের বিষয়। সো এখন এইখানে আসলে কি লিখবা? এখানে আসলে দেখো যে তুমি কোন লিকুইডে এবং কত ঘনত্বের বস্তুকে ছাড়ছো, জাস্ট এইটা আমার এখান থেকে মনে রাখার বিষয়, আর কিছু না। 2/9, 2 বাই কত 9। আচ্ছা এই তো দেখো এই সূত্র মনে রাখাই তো একটা বড় কঠিন জিনিস, তোমার আবার অন্য কনসেপ্ট এখানে কখন দেয়। সো আমাদের এবার টপিক দেখো, এটা হচ্ছে অতিরিক্ত চাপ। এখন এইটা একটু সিলেবাসে কমই আসে পরীক্ষায়, কিন্তু এটা আমার জানতে হবে কেন, কারণ আমরা হচ্ছে বইয়ে যে নিয়মে আমাদের কৈশিকতা করানো থাকে ওটা করবো না। কৈশিকতা আমাদের বোর্ড পরীক্ষাতে ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই। সো এই জন্য আমাদের এইটা এখান থেকে বুঝে গেলে কৈশিকতা সলভ করা আসলে ইজিয়ার হয়ে যায়। সো ব্যাপারটা কেমন দেখো, যে আমরা যদি এখানে বাবল চিন্তা করি, এটা বাবল আমাদের এটা। সো এই বাবলটা এখানে তুমি যখন রেখে দিবা, তখন ডেফিনেটলি এর ভিতরে একটা প্রেশার অবশ্যই আছে, এবং সেই প্রেশারটা তুলনামূলক বাহির থেকে বেশি। দ্যাটস ওয়াই দেখো এরকম এরকম আমি চিন্তা করি এখানে, দেখো এরকমের। এখন যদি এখানে প্রেশারটা বেশি হয়, হ্যাঁ ভিতরে প্রেশার যদি বাহির থেকে বেশি হয়, সেটা আমাদের দুইটা পয়েন্ট চিন্তা করি, এটা আমাদের এ, এটা আমাদের বি পয়েন্ট, এটা এই আমাদের এটা বি পয়েন্ট। সো এখন এইটা আসলে দেখো যে এর এই 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 এইখান থেকে এটা চাচ্ছে কি, এটা চাচ্ছে আমাদের বাহির দিকে চলে যেতে, ভেঙে চলে যেতে চাচ্ছে এখান থেকে, রাইট? আচ্ছা ব্যাপারটা কেমন দেখো, যে আমাদের বাসায় তো পর্দা সবার জানলা লাগানো আছে, আছে না? সো আমি যখন এখান থেকে যদি দরজাটা খুলে ফেলি, তখন কি হয়, পর্দাটা হয়তো মনে করো এরকম কার্ভ করে অথবা এরকম কার্ভ করে, যেখান থেকে কার্ভ করে। তো এখন এইখানে আসলে কি, এটা যখন দেখো যখনই আমাদের এই এক পাশে প্রেশার যখন বেশি হয়ে যায়, তখন সে বাহিরের দিকে ঠেলে দিতে শুরু করবে। দেখো কিরকমের, এই যে এরকমের, দেখো এদিক বরাবর একটা বল ফোর্স দিলাম, এদিক বরাবর একটা ফোর্স দিলাম, এর থেকে কম, কার থেকে কম, এটা থেকে কম, তখন এটা কেমন হবে দেখতে, এরকম হবে না? এখানেও কি সেই অবস্থান, দেখো এইটার তুলনায় এখানে বল বেশি হয়, তখন এটা কি করে আমাদের এরকম ঠেলে যাইবে, রাইট? সো তখন আমরা খেলতে পারি এখানে যে ভিতরের প্রেশারটা মাস্ট বি আমাদের বাইরে থেকে বেশি আছে। কিন্তু দেখো এটা যদি ঠেলে বাইরে থেকে বের হতে চায়, আমরা জানি যে তার স্পর্শক বরাবর কাজ করবে এখানে কি, স্পর্শক বরাবর কাজ করবে এখানে পৃষ্ঠ টান। সো স্পর্শক বরাবর যখন পৃষ্ঠ টান কাজ করে, দেখো আমাদের এই যে এইখান বরাবরে যে কাজ করে, এখানে পৃষ্ঠ টান এই বরাবরে। তো তখন যে দেখো এভাবে কাজ করলে আমরা বলতে পারি যে পৃষ্ঠ টান এফ টি, যে পৃষ্ঠ টান এফ টি, এ হচ্ছে একে আবার সংকুচিত করতে চায়, কি করতে চায়, এখানে সংকুচিত করতে চায়। তো এই বাবলটা আসলে এরকম থাকা সম্ভব কখন, যখন এই যে অতিরিক্ত চাপ
আমাদের এইখানে, সেটা হচ্ছে এফটিও যখন সমান হবে তখনই কেবল এরকম থাকা সম্ভব। তো যেহেতু গোলকটা আমার এই অবস্থায় আছে, গোল অবস্থায় তোমার এখানে অলরেডি আছে, তা আমি ধরে নিতে পারি এইখানে আসলে এই ব্যাপারটা ঘটতেছে। কোন ব্যাপারটা? সেটা হচ্ছে এখানে আমাদের এই এফটি, যে এফটি ইজ ইকুয়াল টু আমাদের কি হইতেছে, পি এক্সিস, এরকম হইতেছে। এখন এইখানে কি বলছে, অতিরিক্ত চাপজনিত বল, তাহলে সেটা হবে একক ক্ষেত্রফলের উপর, দ্যাট মিন্স পাই আর স্কয়ার। আচ্ছা দেখো, এখানে ছোট একটা প্রশ্ন কেটে না, আমরা এখান থেকে প্রশ্ন কেটে না, এখান থেকে একটু অংশ। এবার দেখো কেটে নিলাম এখান থেকে। আচ্ছা, এখন দেখো যে এফটি, এটা পড়েছি আমরা কিন্তু অলরেডি এখানে পড়ে আসছি পিছনে। কি পড়ছিলাম বলতো? এই যে বলছিলাম না, যতটুকু এইখানে আমার তরলে ভিজানো থাকে সেই লেন্থটা, রাইট? সেইখানে দেখো তরলের ভিতরে ভিজানো থাকে কতটা আমাদের, এই যে এইটা, এই লেন্থটা, সেটা কত আমার এইখানে, যে 2 পাই আর পরিধি বরাবরে, রাইট? আচ্ছা, তোমাদের যাদের মনে আছে এখানে টি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু কত, পি এক্সিস ইন্টু কত, পাই আর স্কয়ার। সো দুই পাশ থেকে এখানে তুমি যা যা ক্যান্সেল করা যায় করবা, যে পাই আর ক্যান্সেল করা যায় এগুলো করবা, তাহলে আমাদের পি এক্সিস ইজ ইকুয়াল টু, এই যে এখানে উপর হচ্ছে আমাদের 2t বাই গেল কত, এখানে আমাদের একটা হচ্ছে আর থেকে যাবে, সো 2t বাই আর, এইটা হচ্ছে আমাদের সেই এখানে অতিরিক্ত চাপটা। কথা কি বোঝা গেল? আচ্ছা, তো এখানে দেখো আসলে ব্যাপারটা কি হইতেছে, ব্যাপারটা হলো যে এই বাবলের ভিতরে যদি প্রেসার বেশি, সে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে ভেঙে, কিন্তু এখানে আমাদের পৃষ্ঠটান তাকে হচ্ছে উল্টা দিকে, দেখো যে বল প্রয়োগ করে ধরে রাখছে। এখন যদি সে এই অবস্থা থাকতে চায়, তাহলে এর ভিতরে যদি প্রেসারটা সেটা যখন দিচ্ছে আমার এফটি, দুটো ইকুয়াল হয় তখন সেই অবস্থা থাকতে পারবে। তাহলে আমাদের একক ক্ষেত্রফল যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা হবে কি, পৃষ্ঠটানের সমান। তাহলে এফটি ইজ ইকুয়াল টু পি এক্স ইনটু পাই আর স্কয়ার। তাহলে এখানে এফটি মানে কত, 2 পাই আর ইনটু পি এক্স ইনটু পাই আর স্কয়ার, মানে 2 পাই আর। কেন? কারণ এই যে এফটি কি বলছিলাম, সেটা হচ্ছে সেই পৃষ্ঠটা আমরা যে পিছনে পড়ে আসছিলাম, যে একক ক্ষেত্রফলে কতটুকু বল, এবং এইখানে এলটা ছিল কি, এলটা ছিল আমাদের যতটুকু তরলকে ভিজাইবে। তাহলে এইখানে কত আমাদের, এই যে বৃত্তের পরিধি বরাবর, তখন 2 পাই আর, সো পি এক্স ইজ ইকুয়াল টু টি বাই কত এখানে আর। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমাদের এইখানে এই যে ম্যাথ দেওয়া আছে, কি ম্যাথ দেওয়া আছে দেখো। এখানে বলছে যে 10 টু দি পাওয়ার -3 এম ব্যাসার্ধের বিষয়টি সাবানে বুদবুদের অভ্যন্তর স্থিতিতে চাপ নির্ণয় করো। সাবান দ্রবণের পৃষ্ঠ টান এত হলে বুদবুদের পৃষ্ঠের টান কত? আচ্ছা, এখানে কথা আমরা বলে নেই। দেখো, তুমি যখন কাজ করতে এখানে পানি নিয়ে, তো এই ক্ষেত্রে সমস্যা নাই, পানির ক্ষেত্রে আমাদের এখানে তার লেয়ার হচ্ছে একটা, তখন আমার এখানে 2t বাই আর আসলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সাবান হবে, এখানে মনে রাখবা যে যদি সাবানের বুদবুদ হয়, কি মনে রাখবা এখানে, সাবানের বুদবুদ হলে, বুদবুদ হলে দেখো, সাবানের বুদবুদ হলে, তো তখন আমার এইখানে সেই পি এক্সিস ইজ ইকুয়াল টু 4t বাই আর। কেন? কারণ সাবানের লেয়ার থাকে দুইটা আমাদের, ঠিক আছে? মানে দেখো, এই যে আমরা এখান থেকে যখন এটাকে যখন কেটে নিয়েছিলাম এরকম করে, তখন সাবান হইলে আমার এখানে লেয়ারে দুইটা, এখন দুই লেয়ার থাকতে পাশাপাশি এরকমের, বুঝতে পারিছ? এখন দুই লেয়ার থাকবে ভিতর থেকে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কথা হবে এখানে আমাদের 4t বাই আর, বাট পানির ক্ষেত্রে কত, 2t বাই আর, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু দেখো প্রবলেমটা দেখো, আমার এইখানে কি বলা হয়েছে, প্রবলেমটা বলছে আমার এইখানে এটা 0 করে দিয়েছে, ওকে ফাইন, ওকে গুড। সো এখন দেখো আমাদের আসলে কি বলা আছে এখানে, প্রবলেমটা কই গেল আমাদের, এই যে এইটা। সো বলছে যে 3 এত ব্যাসার্ধ বিশিষ্ট সাবানের বুদবুদ অভ্যন্তরস্থ চাপ নির্ণয় করো, সাবানের দ্রবণের পৃষ্ঠটান এত। আচ্ছা, এই অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ মানে আমাদের সেই পি এক্সিস বের করতে বলছে এখানে, পি এক্সিস। এখন যদি সাবানের কথাই বলছে, আমরা জানি যে পি এক্সিস প্রেসার ইজ ইকুয়াল টু কত, 4t বাই হচ্ছে আর। ওকে, আচ্ছা, সো পৃষ্ঠ টান দেওয়া আছে, ইজ গিভেন, আর ইজ গিভেন, ঠিক আছে? বসাই দাও, শেষ। আচ্ছা, তো এটা একটা ভালো প্রবলেম, এটা মানে হচ্ছে কিছুটা মানে জাস্ট ক্যালকুলেশনের মতো বলছে এখানে যে এই দুইটা ব্লক মানে এই মানে কি বলে বাবল মিলে একটা বড় বাবল হয়েছে। তো বলছে এইটার 3 সেন্টিমিটার, এটা আমাদের 3 মিটার, এটা 4 মিটার, তাহলে এই বড়টার কত হবে?
মানে তার ব্যাসার্ধ কত হবে এটা আমাদের বের করতে বলছে এখানে। সো এখানে একটা জিনিস আমরা এখানে বলা নাই, এটা মনে রাখবা, এটা হচ্ছে এটা কিন্তু আমাদের সমস্ত প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। কি মনে রাখবে এখানে? আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, তো এখন যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাহলে বুঝতেই পারতেছো এখানে আমরা কিছু বুঝে না বুঝি যে পিবি লিখতে হবে এখানে আমাদের। তার মানে এই যে পি অন বি অন প্লাস পি টু বি টু, পি টু বি টু ইজ ইকুয়াল টু কত আমার এখানে পিবি, তাই না? আচ্ছা, সো এইটার আসলে রেডিয়াসটা কত? 3, 4, আর এইখানে বড়টা কত সেটা আমাদের এখানে জানতে হবে। সো এখন দেখো যে যেহেতু আমাদের এইখানে কিছু বলা নাই যে সাবানের ফোঁটা না পানির ফোঁটা, তো যদি এখানে বলা থাকতো যে সাবানের ফোঁটা তাহলে 40, যদি পানি ফোঁটা তাহলে পানির ফোঁটা, জন্য আমরা লিখতাম জাস্ট 2T/R। ধরুন এখানে সাবানের ফোঁটা, এটা আমাদের সাবানের ফোঁটা। তাহলে এইটার এই পি মানে কিন্তু এক্সিস প্রেসারটা, সেটা কত আমার এখানে 4T বাই হচ্ছে কত R অন, হ্যাঁ, প্লাস এখানে আমাদের কত হবে 4T বাই কত, এখানে হচ্ছে আমাদের R2, তাই না? আচ্ছা, দিস ইকুয়াল টু এখানে কত আমাদের 4T বাই হচ্ছে কত R, যেটা বের করব। আচ্ছা, বোধনটা লিখি না একটা ক্ষেত্রে আমরা। আচ্ছা, বোধনটা আমার এখানে দেখো লেখা আমরা জানি এগুলার আয়তন কত হবে, এগুলার আয়তন হবে আমাদের পাই 4π/3R স্কয়ার, রাইট? আচ্ছা, তো দেখো এইখানে আমরা কত লিখবো, এখানে হচ্ছে আমাদের এই যে 4T/R অন ইন্টু 4π/3 ইন্টু কত এখানে R কিউব, প্লাস আবার এখানে 4T বাই হচ্ছে আমাদের R2 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 4π/3 আর এটা হচ্ছে 1, এটা ছিল আমাদের 2 কিউব ইজ ইকুয়াল টু 4T বাই হচ্ছে আমাদের কত R ইন্টু 4π/3 R কিউব। এখন দুই পাশ থেকে দেখা যায় 4T আর পাই আর কিউব গুলো কাটা যায়। সো এইখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে আমাদের উপরে হচ্ছে কত, উপরে এখানে আর কিউব, এখানে আর কিউব, এখানে আর কিউব। সো নিচ থেকে যদি কাটি তাহলে এখানে আমাদের কি পদ থাকলো, এখানে থাকবে শুধু আর স্কয়ার, এখানে থাকবে আর স্কয়ার, এখানে থাকবে আমাদেরটা কি শুধু একটা আর। কথা বুঝছো? আচ্ছা, সো দেখো আমার এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের R1 স্কয়ার প্লাস হচ্ছে R2 স্কয়ার, দিস ইকুয়াল টু কত এখানে আর স্কয়ার। সো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো এই জিনিসটা দেখো যে R ইজ ইকুয়াল টু রুট ওভার R1 স্কয়ার প্লাস কত এখানে R2 স্কয়ার। সো বুঝতে পারছো যে বসাই দিলে এখানে সবগুলো বসাই দাও, আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমাদের এখান থেকে জানা দরকার, এবং এই ব্যাপারটা তোমরা অনেক কি ভুল করো। সো আজকে একটু শিখে যাও, পরে আর ম্যাথটা করতে ভুল হবে না। আচ্ছা, সো কৈশিকতা বিষয়টা হচ্ছে কি, মানে আমরা সবাই জুস তো খাইছি, রাইট? তো এখানে যে পাইপটি আমরা ঢুকাই না জুসের ভিতরে, ওটা কিন্তু চিকন। কেন চিকন থাকে? কারণ মানে আমরা আসলে কি জানি, আমরা এরকম যদি রিভিউশন করে দেখো, আগে আমরা এখানে আমাদের যে মাথা চিন্তা সেটা আমরা কিন্তু লিখে ফেলি, চিন্তাটা আমাদের মাথায় কি আছে দেখো। তো আমাদের সেন্স থেকে এটা আমাদের পাত্র, এখানে পানি আছে আমাদের। সো যদি এর ভিতরে ধরো এখানে দেখো যে এইটা পাত্রের ভিতরে যদি আমরা এই বরাবর পানি আমাদের আছে, সেখানে চিকন পাইপকে এখানে ডুবাই দিই আমরা, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো পানি আমাদের এই লেয়ার পরিমাণ তো উঠবেই, প্লাস আটটু পর দিকে উঠবে, এই পর্যন্ত উঠবে এখানে, যেটা আমরা বলি কৈশিকতা। এই বোতলের ভিতরে আমি যদি এরকমটা পেনকে ডুবাই দিই, তাহলে এই যে না এই পর্যন্ত পানি তো উঠবেই, প্লাস আটটা উপরের দিকে উঠবে, তাই না? আচ্ছা, কেন উঠবে দেখো কারণটা এবার। সো আমরা যদি এখানে এবার বিবেচনা করি, দেখো কিভাবে বিবেচনা করতে পারি। এই ওকে, তো এর ভিতরে আমরা হচ্ছে এরকম একটা জিনিসকে রেখে দিলাম, ডুবাইলাম, এরকম জিনিসটা ডুবাইলাম। এখন ডুবাইলে দেখো আমাদের পানির লেয়ারটা ধরো এই পর্যন্ত, মানে লেয়ার ধরো আমাদের এই পর্যন্ত পানির লেয়ার, এই পর্যন্ত পানির লেয়ার এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো পানির লেয়ার এইখানে হইলে এখন এটা পানিটা একটু কি উপর দিকে উঠে এরকম একটা ভাঁজ পড়বে না, এরকম একটা ভাঁজ পড়বে এরকমের, তাই না? আচ্ছা, তো তার মানে হলো দেখো যে এই এটা কি আমরা সেই গ্লোকের মতো কাজ করবে। তাহলে এইখানে দেখো যে এইখানে আমাদের এইখানে একটা পয়েন্ট চিন্তা করি আমরা। আচ্ছা, পানির লেয়ারটা আমরা উপরে চিন্তা করি, পানির লেয়ারটাকে আমরা একটু উপরে চিন্তা করি,
কয়েকটাই আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো আমাদের পানির লেয়ার আর কি, এগুলো পানির লেয়ার আমাদের। এখন দেখো যদি এইখানে বিন্দু বিবেচনা করা হয় এইখানে, আর এইখানে যদি বিন্দু বিবেচনা করা হয়, তো তার পাশে তার আগে দেখো এইখানে আমাদের টোটাল প্রেসার কত, PATM অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এই বিন্দুতে সেখানে আমাদের কি PATM। এর বাহিরে যে এইখানে কত, এই বরাবর এখানে আমাদের PATM। এখন যদি গোলক হয় তাহলে এটা কি বাহিরের বিন্দু, এটা কিন্তু ভিতরের বিন্দু, তাহলে এই বিন্দুতে প্রেসার কত, এই বিন্দুতে আমাদের প্রেসারটা কত। তো দেখো এইটা আমাদের গোলকের বাহিরের বিন্দু, ঠিক আমাদের গোলকের ভিতরের বিন্দু। দেখো এই যে এটা গোলক যদি হয় তাহলে এটা ছিল আমাদের কি বাহিরের বিন্দু, ছিল আমাদের কি ভিতরের বিন্দু, তাই না? এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের এ বিন্দু, তাহলে এই বিন্দু প্রেসারটা হবে এর থেকে কম, তাই না? এই বিন্দু প্রেসার হবে এর থেকে কম, কথা বুঝা গেল? এখন দেখো যেতে এইখানে প্রেসার কম, তাহলে এই দুই পাশ থেকে আমাদের প্রেসার দিবে এই বরাবরে, দেওয়ার ফলে কি হবে, এই যে এইখানে চাপ অনুভব করবে, এখানে চাপ অনুভব করবে, এরকম চাপ অনুভব করলে এই পানি লেয়ারটা উপর দিকে উঠে যাবে, বুঝা নাই? দেখো এই পাশে যেহেতু এইখানে পানির প্রেসারটা কম এটার তুলনায়, কিন্তু গোলকের বাইরের বিন্দু, তাহলে এই দুই পাশে তার ইমিডিয়েট আগে আছে PATM, এখানে আছে PATM, দুই পাশে প্রেসারটা বেশি, কারণ কি এইটার আর এইটার কি প্রেসারটা বেশি, কারণ এইটা কি ফাঁপা, মানে বায়ু, এটাও বায়ু এটা বায়ু, তো এদের প্রেসারটা সমান, এর প্রেসার কম, এরা এখানে দুজন চাপ দিবে, চাপ দিলে পানি এখানে উপর দিকে উঠে যাবে, এখানে উপর দিকে উঠে গেল। এখন কথাটা হচ্ছে দেখো পানি এখান থেকে আমাদের ধরো এই পর্যন্ত উঠলো এইখানে বরাবর, তাই না, উপর দিকে উঠলো, তো এই বিন্দুর প্রেসারটা এখন আপাতত কত, এই বিন্দুর প্রেসারটা হচ্ছে আপাতত আমরা জানি যে এই জায়গা থেকে একটু কম, এই কম হলে এখানে কত হবে, এটা হচ্ছে আমাদের এই যে PATM প্লাস কত এখানে H⍴G, PATM প্লাস কত আমার এখানে H⍴G, এই যে এই বিন্দুটার জন্য। তাহলে কি লিখবা, লিখবা হচ্ছে দেখো যে PATM প্লাস কত এখানে H⍴G, তাই না, এই বিন্দুতে। কিন্তু দেখো যখন তুমি এইটাকে যখন উপর দিকে বিবেচনা করছো এইখানে বরাবর, এইখানে বিবেচনা করছো, এখন পানি যখন তোমার এইখানে প্রেসার দিয়ে যখন এর উপরে উঠে ফেলছে একটু পানি, তখন দেখো এই বিন্দুটা কি এটা বাহিরে না, এখন এই বিন্দুটা বাহিরে, তাহলে এর প্রেসার এখন একটু কম, তাহলে এর প্রেসারটা এখানে কতটুকু কম হবে, আমরা জানি দেখো এইটা কি সেম লেয়ার না, তো সেম লেয়ারে কি আমার ডিফারেন্ট প্রেসার থাকতে পারবে না, সেম লেয়ার আমার কখনো ডিফারেন্ট প্রেসার থাকা সম্ভব না, তাহলে কতটুকু কম হবে সেটা হচ্ছে দেখো এই যে PATM এতটুকু কম হবে। তো যেখানে লিখছিলাম আমরা এখন যে PATM প্লাস H⍴G, এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে দেখো দেখো এখানে এখন বিন্দু কয়টা হয়েছে আমার, তিনটা হয়েছে না আমার এইখানে, তাহলে এখানে কতটুকু কম হবে সেটা হলো দেখো যে PATM মাইনাস এই যে এইটার ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ হচ্ছে আমার এইখানে ধরে নিলাম R, রাইট, তাহলে এখানে কত হবে এই যে 2T বাই কত R, পৃষ্ঠ টান 2T বাই কত R প্লাস H⍴G is equal to PATM। আচ্ছা মানে এক্স্যাক্টলি আমার এইটাই, হ্যাঁ ধরো যে এই উপরে এই বিন্দুটা এখন আপাতত তুমি চিন্তা করে নাও করতে পারো, নাই ধরো তোমার এখন বিন্দু আছে এই দুইটা, তো আমরা জানি এই বিন্দুতে প্রেসারটা আছে এই বিন্দু থেকে কম, কারণ এই গোলকের বাহিরে এই যে এই বাহির বরাবর এখানে আমাদের বি বিন্দু থাকে, এখানে আমাদের এ বিন্দু থাকে, তাহলে আমরা জানি যে এই গোলকের বাহিরে গেলে এ থেকে এখানে গেলে এখানে প্রেসার কম থাকে, তাহলে এই তুলনায় এখানে প্রেসার কম, এখন এই দুই পাশে প্রেসার বেশি, সেটা চাপ দিয়ে পানি উপর দিকে উঠেই ফেলবে। তো দেখো এখন যদি পানির লেয়ারটা আমার এইখান থেকে ধরো এইখানে যখন উঠে আসলো এইখানে বরাবর, রাইট, তো এখানে পানির প্রেসারটা মোট কত হবে ইনিশিয়াল, দেখো সেটা হলো PATM প্লাস H⍴G, এই যে কতটা ডেপথে আর কত প্রেসার এখানে পাইতেছে, সো PATM প্লাস H⍴G। কিন্তু এই বিন্দুটা এখন আসলে কোথায়, এই বিন্দুটা হচ্ছে আমাদের এই গোলকের বাইরে, যার ফলে এখানে প্রেসারটা কম হবে, কতটুকু কম, যে PATM মাইনাস 2T বাই R প্লাস H⍴G ইকুয়াল টু কত PATM, কারণ এইটা আমাদের হবে কার সমান, এটা হচ্ছে আমাদের PATM এর সমান হবে, কারণ কি সেম লেয়ার বরাবর দেখো যে এই একই লেয়ার বরাবর আমার ডিফারেন্ট প্রেসার থাকতে পারবে না। এখন দেখো দুই পাশ থেকে PATM কাটা, সো এখান থেকে দেখো যে 2T বাই R ইজ ইকুয়াল টু এই যে H⍴G,
সো কতটা উপরে পানি উঠবে সেটা হচ্ছে এইচ এর উপর ডিপেন্ড করতেছে এখান থেকে। সো তোমার এইখান থেকে এখন যেটা বের করতে হবে সে বের করে ফেলবা, বাট তুমি এখান থেকে টি বের করতেছো, টি বের করতে পারো এখান থেকে। সো টি ইজ ইকুয়াল টু আর এইচ রো জি বাই কত এইখানে, সেটা হচ্ছে 2, কত 2। আচ্ছা, এবারে দেখো বইয়ে আমাদের এইখানে যে লেখা থাকে, বইয়ে আমাদের এইখানে দেওয়া নাই, আমি দেখাই তোমাদেরকে। দেখো ধরো এই যে আমাদের এটা ছিল সেই ইয়াটার ব্যাসার্ধটা, মানে এটা কি বলা হয় যে সিলিন্ডারের ব্যাসার্ধ আমাদের এইটা, সিলিন্ডারের ব্যাসার্ধ এইটা, সিলিন্ডারের ব্যাসার্ধ হয়। আর এই বরাবরে আমরা যে গ্লোটা নিয়েছিলাম এইখানে, গ্লোবটা এইটা এইখানে নিলাম। সো এখন দেখো যে এটার স্পর্শ বিন্দুটা কত, আমাদের স্পর্শ বিন্দু হচ্ছে আমাদের যে এইটা, যেটাকে এখানে বলতে থিটা, আমরা যে এখানে বই দেখবো লেখা আছে এখানে থিটা। আর এইটা হচ্ছে আমাদের সেই গ্লোকের ব্যাসার্ধ এইটা, সরি হ্যাঁ, এই যে আমাদের এটা ব্যাসার্ধ, মানে এই স্পেয়ার, এটা কি বলতে এটাকে, সিলিন্ডারের ব্যাসার্ধ স্মল আর। আর এইটা হচ্ছে কার ব্যাসার্ধ, এটা হলো আমাদের এই ইয়াটার ব্যাসার্ধ, কি বলে যে গ্লোটার ব্যাসার্ধ হলো আমাদের এখানে আর। তাহলে এখন এটা থিটা হয়, সো বুঝতেই পারতেছ এটা কত হবে এখান থেকে, এটা হলো আমাদের আর কস থিটা। সো এতক্ষণ তো আমরা এখানে একটু কি লিখছিলাম যে টি ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি বলছিল, টি ইজ ইকুয়াল টু এইচ আর রো জি বাই 2, তাহলে টি দিস ইকুয়াল টু এইচ আর রো জি বাই কত 2। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখো এটা হচ্ছে আমাদের থিটা, সো এখান থেকে আমরা যদি আর নিয়ে আসতে চাই তো আমরা নিয়ে আসতে পারি, সেই আর ইকুয়াল টু কত হবে এখানে, সেটা হচ্ছে আর কস থিটা। সো বসাই দাও এখানে আমাদের, দেখো। আচ্ছা, সো যদি এখানে বসাই দেই, আমাদের এইখান থেকে জানা দরকার হচ্ছে কোনটা, এই জানা দরকার, তাও বসাই দিই এখান থেকে, সমস্যা নাই। টি ইজ ইকুয়াল টু এইচ আর কস থিটা রো জি বাই কত আমার এখান থেকে 2। সো আমরা চাইতেছি এখান থেকে এইচটা কত হবে, সো এইচ ইজ ইকুয়াল টু হবে আমার এখান থেকে উপরে গেলে আমাদের 2t, নিচে কত আমাদের সেটা হলো যে আর কস থিটা ইনটু কত রো ইনটু জি। এটা হলো আমাদের সেই এই যে কতটা উপরে পানি উঠবে এখান থেকে, সেটা আমরা এখানে বের করতে পারলাম। এখন এখানে একটা জিনিস, ও এটা যদি ভুল লিখে আসছি, দাঁড়া 1 মিনিট। এটা যদি আমার এখানে হয় থিটা, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, শুধু ভুল হয়েছে এখান থেকে আমাদের। দেখো তাহলে এখান থেকে লিখবো আমরা টি ইজ ইকুয়াল টু এইচ থাকলো, আর মানে কত, আর হচ্ছে আমাদের আর বাই কস থিটা, তাহলে আর বাই কস থিটা আর ইনটু কত রোজি, ঠিক আছে, ইনটু কত এখানে রোজি। আচ্ছা, তো এই আরটাকে, এটা হচ্ছে আমাদের কিন্তু এই যে এই ব্যাসার্ধ দেওয়াই থাকবে এখানে আমাদের, মানে কত ব্যাসার্ধের নলের ভিতরে ডুবাইছি আমরা, কত ব্যাসার্ধের নল সেইটা, সেই নলের ব্যাসার্ধটা, বা ওই যে আমাদের এটা কি বলছিলাম সিলিন্ডারটা। তাহলে এখান থেকে এইচ কত আমাদের, এইচ হলো এই যে এখানে 2 ছিল, রাইট, 2 ছিল এখানে আমাদের। তাহলে দেখো যে 2t cos থিটা বাই কত আমার এইখানে, সেটা হলো আর রো ইনটু কত জি, ঠিক আছে, আর রো কত আমার এখানে জি। আচ্ছা, তো এই এই জিনিসগুলো দেখো যে এই একটা সূত্র, যে এই একটা আমাদের এগুলা বই দেওয়া আছে কিন্তু, বাট অনেক কঠিন আকার দেওয়া আছে একটু। সো নরমালি নিবা এখান থেকে কিভাবে নিবা, দেখো যে টি ইজ ইকুয়াল টু আর রো জি বাই কত 2। আশা করি তুমি বুঝতে পারছো মানে এখানে কৈশিকতার ব্যাপারটা কি রকমের। আর যখন আমার এখানে থিটা কোণ দেওয়া থাকে, থিটা কোণটা কিভাবে নিয়ে আসলাম, দেখো যে এইটা ধরো আমাদের সেই গোলকটা, মানে যেটা ওইখানে এই গোলকটা কোনটা, এটা হচ্ছে ধরো যে যখন পানি যখন উঠতেছে না, যে এই স্ট্র যেটা আমরা যেটাকে যে মুখ দিয়ে যে টান দেয় জুসের, তো এই স্ট্র এই উপরে যে এরকম লেয়ার হয়ে থাকে না এরকমের, কার্ভ যেটাকে এরকম থাকে।
ধরো এটা এই যে ভিতরে রাউন্ড আছে এরকম এরকম। তো এটা সেগুলোটা। আর এটা কি আমাদের, এটা হচ্ছে সেই তুমি যে পাইপ নিয়েছো তার ব্যাসার্ধ এইটা। তাহলে এই সিকল টু কত, 2t cos θ বাই কত আর রো জি। কথা বুঝলা? এখন এইখানে তুমি এটা যদি দেখো সেটা হলো যে তুমি একটু এদিক সেদিক করে ফেলো। আচ্ছা, অত গভীর তোমাদের না গেলেও হয়, জাস্ট এই পর্যন্ত তোমাদের কৌশিকতার ব্যাপারটা এখান থেকে জানা থাকলেই তোমরা এখানে ম্যাথ সলভ করতে পারবা। এটা নিয়ে আসলে তেমন সামনে মানে ঝামেলা করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে দেখো যে মনে রাখবা যে যদি তোমার এখানে ভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকে, মানে আমরা এখানে দুইটা ব্যাসার্ধ নিলাম সেম, যদি এখানে কখনো ভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকতো, মানে হচ্ছে যে ধরো যে দুইটা ডিফারেন্ট যদি রেডিয়াস দেওয়া থাকতো কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, বা ধরো তোমার এখানে যদি, হ্যাঁ, যদি এরকম দেওয়া থাকতো এখানে কখনো, তখন কি করবা এখানে, তখন এই যে অতিরিক্ত চাপ বা পিএক্সি যেটা এখানে নিলাম, আমরা একটা কথা বলতে ভুলে গেছি এখানে। এখানে বলছিলাম যে আমাদের এই ব্যাপারটা কিন্তু আসলে অতিরিক্ত চাপ থেকে আসছে, এবং দেখো আমরা কিন্তু সেটা এই যে অতিরিক্ত চাপ এটা কিন্তু বের করছি কিন্তু, রাইট? আচ্ছা, এখন যদি কখনো এইখানে দেখো তোমার এখানে ভিন্ন দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা এখানে ব্যাসার্ধ একটাই ধরছিলাম, যদি ভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকে তখন আমার এখান থেকে হবে সেটা কত মনে রাখবো, যদি ভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকে তখন পি এক্সিস, দেখো পি এক্সিস ইজ ইকুয়াল টু টি ইন্টু 1/r1 প্লাস কত 1/r2, এইটা এরকম থাকবে আর কি, ঠিক আছে? 1 বাই কত এখানে r2। এইটার আমাদের অতিরিক্ত চাপ কখন, যখন আমার এখানে ভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকবে। বাট আমরা কিন্তু পুরো ম্যাথ জুড়ে কিন্তু ওই একটাই ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম। এইখানে দেখো সবগুলো জায়গায় আমার ব্যাসার্ধ একটাই ছিল, এই যে গোলকের ব্যাসার্ধ সবগুলো সাথে আমার একই ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই মানে এই চ্যাপ্টারে তোমরা যেই ইয়াগুলা আগে না পাচ্ছ, দেখো এখানে আমাদের কি ব্যাসার্ধ একটাই আছে। তো এটা তোমাদের শর্ট ছিল, আছে বাইরের টপিক ছিল। এখানে যে করে থিওরি নিয়ে আলোচনা করছি এগুলো করলেই হবে, হ্যাঁ। পরের একটা ক্লাসে আমি যখন সেটার সিকিউ সলভ ক্লাস যখন দিব, তখন দেখবো যে এই কনসেপ্ট গুলো দিয়ে আমি ম্যাথগুলো সব সলভ করতে পারতেছি, এর এক্সট্রা কিছু এখানে জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, বাট যদি এরপর তোমাদের সমস্যা থাকে, মানে আমি চেষ্টা করছি মোটামুটি সবগুলো বুঝাই দেওয়ার জন্য, বাট তারপর যদি কোনো টপিক একটু মানে কম বুঝে থাকো অবশ্যই একটু কমেন্ট করে দিও, আমি তোমাকে মানে ভালো করে বুঝিয়ে দেবো, কথা বুঝছো?